আসসালামু আলাইকুম। সো নতুন একটা চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে একটু দুষ্টু পোলাপানদের পছন্দের চ্যাপ্টার। যেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। ওকে? সো দুষ্টু পোলাপানদের কেন পছন্দের চ্যাপ্টার আমি তো ঠিক জানি না। কিন্তু অ্যাকচুয়ালি দুষ্ট পোলাপান যখন পড়তে যাবা আ তখন দেখবা যে ভাই আমি আসলে যা চাচ্ছিলাম সেটা এই চ্যাপ্টারে নাই। ওকে? সো চ্যাপ্টারটা আসলে বলতে গেলে হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র নিয়ে আলোচনা। ঠিক আছে? সো আমরা পুরুষ প্রজননতন্ত্রে কি জিনিস আছে, কি জিনিস ঘটে, ঠিক আছে? একটা পুরুষের দেহে, একটা নারীর দেহে কি ঘটে। তো আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই সকল বিষয়গুলো নিয়ে জানবো। ঠিক আছে? সো সায়েন্সকে সায়েন্সের মতো করেই দেখি। ঠিক আছে? তোমাদের দুষ্টু চিন্তাভাবনা, দুষ্টু ধ্যান ধারণা তোমাদের নিজেদের মধ্যে রাখো। সায়েন্সের খাতিরে, জানার খাতিরে জানতে হবে। সো এইজন্য সব জিনিসপত্র আমরা আস্তে, আস্তে এক্সপ্লোর করব। ওকে? সো চলো শুরু করা যাক মানব জীবনের ধারাবাহিকতা। যেভাবে আমি আসলাম, তুমি আসলাম, ঠিক আছে? এবং মানবজাতি আস্তে, আস্তে এভাবে প্রোগ্রেস করবে। তাহলে মানুষ এই যে ধারাবাহিকতা আমরা যে কথাটা বললাম যে আসলে ধারাবাহিকতা জিনিসটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন তৈরি হওয়া। ঠিক আছে? এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তৈরি হওয়া। এই ধারাবাহিকতা কিভাবে বজায় থাকে তাহলে? এই ধারাবাহিকতা বজায় রাখার উপায় হচ্ছে একটাই বংশবৃদ্ধি বা হচ্ছে প্রজনন। বংশবৃদ্ধির আরেকটা সিনোনিম হচ্ছে প্রজনন। তাহলে এই যে মানব জীবনের ধারাবাহিকতা কিভাবে মেনটেন হয়? প্রজননের মাধ্যমে মেনটেন হয়। রিপ্রোডাকশনের মাধ্যমে মেনটেন হয়। দ্যাটস হোয়াই এই প্রজননের সাথে রিলেটেড প্রজনন তন্ত্র নিয়ে আমাদের সবার আগে ধারণাগুলো ক্লিয়ার করতে হবে। পুরুষ প্রজননতন্ত্র কীরকম, স্ত্রীর প্রজননতন্ত্র কীরকম, এই ধারণাগুলো আমাদেরকে শুরুতে ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো আমরা চলো শুরু করি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র নিয়ে। রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো যে কোনো একটা সিস্টেমে আমরা জানি একটা সিস্টেম কি দিয়ে তৈরি হয়, কিছু অর্গান দিয়ে তৈরি হয়, তাই তো? আচ্ছা, তার আগে আমি একটু ভাগ করি। আমরা আগে পুরুষ নিয়ে আলোচনা করবো না স্ত্রী নিয়ে আলোচনা করব। সো পুরুষের পুং প্রজননতন্ত্র আছে বা পুরুষ প্রজননতন্ত্র, ঠিক আছে, এবং স্ত্রী প্রজননতন্ত্র। ওকে, তাহলে এই দেখো এটা হচ্ছে পুং, এটা হচ্ছে স্ত্রী। এখন যে কোনো প্রজননতন্ত্রে আমরা পুরুষের কথা বলি বা নারীর কথা বলি, কিছু অর্গান দিয়ে তৈরি হবে, তাই না? রিপ্রোডাক্টিভ সিস্টেম কিছু রিপ্রোডাক্টিভ অর্গানস দিয়ে তৈরি হবে। তো এই অর্গানগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে অর্গানগুলো থাকবে দুইটা ভাগে ভাগ করতে পারি। সিমিলার, দুই জায়গায় সিমিলার। একটা হচ্ছে, আচ্ছা একটা দরকারে ভিডিওটা পজ হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, পুং প্রজনন তন্ত্রকে বা যে কোনো প্রজনন তন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ থাকবে, অথবা আরেকভাবে বলা যায় সেটাকে প্রাইমারি সেক্সুয়াল অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গানস। আর বাংলায় বললে এটাকে আবার প্রাথমিক জননাঙ্গ। ঠিক আছে, প্রাথমিক জননাঙ্গ। এখন যাই বলি না কেন সব কিছুর মিনিং সেম। ঠিক আছে, সব কিছুর মিনিং সেম। আমি একটু ছোট করে দিই এবং এটাকে একটু কপি করে নিলাম, এখানেও সেম হবে কথাটা। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা হবে গৌণ জননাঙ্গ, সরি মুখ্য জননাঙ্গ বা প্রাইমারি সেক্সুয়াল অর্গান বা প্রাথমিক জননাঙ্গ। আরেকটা হবে, বাকি সব কিছু হবে গৌণ না, এটাকে বলে আনুষঙ্গিক। আনুষঙ্গিক বা ইংলিশে বললে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গানস, অথবা চাইলে গৌণও বলতে পারো। ঠিক আছে, গৌণটা সচরাচর বলে না আর কি, অ্যাক্সেসরি সেক্সুয়াল অর্গানস, অ্যাক্সেসরি অথবা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানসও বলা যেতে পারে। সেকেন্ডারি সেক্সুয়াল অথবা রিপ্রোডাক্টিভ অর্গানস, এই দুইটা সেকশনে আমরা ভাগ করতে পারি। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে পুরুষের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ কোনটা,
একটু অ্যান্সার করে ট্রাই করো। সবাই হয়তো মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা চলে আসছে বা ভাবতেছো যে যেটা দিয়ে হয়তো কাজ করে সেটাই হয়তো মনে হয় মুখ্য জননাঙ্গ। পোলাপাইনদের বিশেষ করে চিন্তা যে এটাই তো ভাইয়া মুখ্য, এটাই তো মেইন ভাইয়া, এটা দিয়ে তো কাজ করি, ঠিক আছে, তো এটাই তো মেইন হওয়ার কথা। উত্তর কি? পেনিস বা শিশ্ন, তাই না? এটা মনে করতেছো, বাট না, মুখ্য জননাঙ্গ অ্যাকচুয়ালি যেটাতে তুমি জননের কাজ করতেছো সেটা না ভাইয়া, ঠিক আছে? যারা দুষ্ট দুষ্ট চিন্তা করতেছিলা তারাই হয়তো উত্তর দিতেছিল পেনিস, বাট অ্যাকচুয়ালি হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় বা তোমার অন্ডকোষ, ঠিক আছে? এই আবার তুমি মেয়ে হইলে মাইন্ড করো না, ঠিক আছে? এসব ক্লাসে একটু এসব ওয়ার্ড আসবেই। অন্ডকোষ তোমার না হোক, তোমার জামাইয়ের তো হবে, তাই না? তো যাই হোক, তো এই হলো তোমার মুখ্য জননাঙ্গ। এখন আসো গৌণ জননাঙ্গ কোনগুলো মনে রাখবা। শুধুমাত্র একটাই হচ্ছে মুখ্য জননাঙ্গ। এটা কেন মুখ্য জননাঙ্গ? তো এটা তোমার প্রশ্ন আসতে পারে না, কারণ মাথায় আসতে পারে না ভাইয়া আমি তো বুঝলাম না এটা আপনি পেনিস বা শিশ্ন বাদ দিয়ে কেন এটাকে বলতেছে মুখ্য জননাঙ্গ। কারণ হচ্ছে মুখ্য জননাঙ্গ সেটাই যেটা হচ্ছে গ্যামেট তৈরি করে, যেটা গ্যামেট তৈরি করে, অর্থাৎ এই টেস্টিসটাই কিন্তু পুং গ্যামেট তথা স্পার্ম তৈরি করে। স্পার্ম বা শুক্রাণু বা পুং গ্যামেট তৈরি করতেছে। তাই এই জন্য বুঝা গেছে কারণটা? আশা করি কারণটাও তোমাদের বুঝে আসছে। আবার এখন যদি প্রশ্ন করি মুখ্য জননাঙ্গ কোনটা মহিলাদের বা স্ত্রীদের, তো এখন আর হয়তো আর ভুল করবা না, এখন হয়তো এটার মতো বলবা ভাই সেটা যদি শুক্রাশয় হয়েছে তাহলে এটা অবশ্যই ডিম্বাশয় হবে। এই জন্য একসাথে কিছু জিনিস পড়লে সুবিধা। তো তুমি এখন বলে দিতে পারবা ডিম্বাশয় বা ওভারি। ভাইয়া কেন? উত্তরও তুমি জানো, কারণ এটা কি করতেছে, এটা হচ্ছে স্পার্মের পরিবর্তে কি হবে ওভাম, ওভাম বা ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট তৈরি করতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা তাহলে মাথায় রাখবা অ্যাক্সেসরি অর্গানস কোনগুলো হবে, এই বাদে বাকিগুলো হবে অ্যাক্সেসরি। তুমি সোজা কথা এটা মনে রাখার টেকনিক। কারণ কি, কেন টেকনিক বলতেছি দেখো ভাইয়া, অনেকে না যদি প্রশ্ন করে যে এটা কি মুখ্য নাকি এটা গৌণ, হুট করে বলে এটা মুখ্য। আরে বেটা মুখ্য শুধুমাত্র টেস্টিস বাদে, আর এদিকে ডিম্বাশয় বা ওভারি বাদে কোনো কিছুই মুখ্য জননাঙ্গ না, কোনো কিছুই প্রাথমিক জননাঙ্গ না, সবগুলো হচ্ছে সেকেন্ডারি বা অ্যাক্সেসরি জননাঙ্গ, ঠিক আছে? সেটা ভিতরে থাকুক বা সেটা বাহির থেকে দেখা যাক, যেটাই হোক না কেন সব হচ্ছে বাকিগুলো কি অ্যাক্সেসরি। তো অ্যাক্সেসরি এরকম উদাহরণগুলো কি আমরা একটু দেখে আসি বইয়ে। আচ্ছা এই এখান থেকে আমরা পড়া শুরু করছি। পুং জননতন্ত্রের একক হচ্ছে পুং গ্যামেট বা শুক্রাণু। আচ্ছা স্ত্রী জননতন্ত্রের একক হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। তাহলে এখানে একটা আরেকটা তথ্য পাইলাম, সেই তথ্যটা আমরা একটু লিখে রাখার চেষ্টা করি এখানে, যেহেতু আমরা একেবারে নোটের মতো করতেছি। তাহলে পুং প্রজননতন্ত্রের একক কি? একক হচ্ছে তোমার এই যে স্পার্ম বা শুক্রাণু, ঠিক আছে? এইটা যে তৈরি করবে, এই এককটা যে তৈরি করবে সেই তো অবশ্য হবে মুখ্য জননাঙ্গ, তাই না? আবার স্ত্রী জননাঙ্গর একক কে? ডিম্বাণু। তাইলে এটা যে তৈরি করবে তাকেই তো আমি বলবো কি একক, মানে এটা যে তৈরি করবে সেটা তাকেই তো আমি বলবো কি মুখ্য জননাঙ্গ, তাই না? স্ত্রীদের স্ত্রী মুখ্য জননাঙ্গ। ক্লিয়ার? আসো তাহলে প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ ভাগ করতে পারি, সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ ভাগ করতে পারি। আচ্ছা তাহলে কি বললো এখানে খেয়াল করো, স্ত্রী পুরুষে শুক্রাণু উৎপাদক অঙ্গ হচ্ছে শুক্রাশয়, তাই হচ্ছে এটা প্রাইমারি জননাঙ্গ। এইটুকু আমরা পড়ছি। তো কত বছর পর্যন্ত টেস্টিস মানে কার্যকর থাকে? ৬০-৬৫ বছর পর্যন্ত। মনে আছে আমাদের সাবেক রেলমন্ত্রী প্রায় ৬০ না ৬৫ বছরে বিয়ে করছে, তারপর আবার তার দুটা বাচ্চা হয়েছিল, ঠিক আছে? রেলমন্ত্রী। তাহলে বুঝতে পারছো পুরুষ মানুষের যন্ত্র, ঠিক আছে, মরার আগ পর্যন্ত প্রায় মানে কাজ করে, ঠিক আছে? বন্দুকের গুলি তোমার হচ্ছে ৬০-৬৫ বছর পর্যন্ত ফায়ার করতে পারে। কিন্তু এদিকে মহিলাদের দেখা যায় ৪০-এর পরে ৪০-৪৫-এর দিকে গিয়ে ফিউজ।
তো এই আর কি। তো যাই হোক, এক একভাবে মানে হিউম্যান বডিস, পুরুষ এবং মহিলা স্ত্রী এই জন্যই আলাদা। তো এই জন্য আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি এই কথা বললে হয়তো খারাপ হয়ে যাব, বাট এটাই সত্য, ছেলে এবং মেয়েদের মধ্যে ডিফারেন্স থাকবেই। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনোভাবেই তুমি সমতা আনতে পারবা না, কারণ তারা বায়োলজিক্যালি ডিফারেন্ট। তারা বায়োলজিক্যালি ডিফারেন্ট। যতই তুমি বলো যে নারী এবং পুরুষ সমান, বাট এটা আসলে সমান না। দে আর নট ইকুয়ালস। দে বেসিক্যালি, আমি যদি বলতে চাই, ইকুইটিতে আনা যায়, কিন্তু তারা ইকুয়ালিটিতে কখনোই আনা সম্ভব না। তোমরা একটু পড়ে নিতে পারো ইকুয়ালিটি আর ইকুইটি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি। তোমাদেরকে আমি ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। ধরো তুমি চিন্তা করো, ধরো তোমাকে আমি বললাম যে 1,000 টাকা তোমার কাছে তোমার আর্ন করা লাগবে, বা তোমার হাতে আজকে দিন শেষে 1,000 টাকা থাকা লাগবে, তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। আমি যখন তোমাকে বললাম, এখন তোমাকে একজন হেল্প করতে আসছে যে 1,000 টাকা দ্রুত আর্ন করার জন্য। তুমি অলরেডি হয়তো দিনের মধ্যভাগে 500 টাকা আর্ন করে ফেলছো, আরেকজন 700 টাকা আর্ন করে ফেলছে সে টু সে। এখন কেউ যদি দুজনকেই আসলেই সত্যিকার অর্থে সমানভাবে চায় যে সমানভাবে দুইজন প্রাইজ জিতুক, তাহলে কি করবে? ওকে দিবে 300 টাকা আর ওকে দিবে 500 টাকা। দুজনে কি আলটিমেটলি 1,000 টাকা 1,000 টাকা হয়ে জীবন যুদ্ধে জিতে গেল। কিন্তু আমরা কি দুজনকে সমান অ্যাডভান্টেজ দিছি? আলটিমেটলি কিন্তু তাদেরকে সমান অ্যাডভান্টেজ দেই নাই। কাউকে একটু বেশি পুশ করা লাগছে, কাউকে কম পুশ করা লাগছে, বাট আলটিমেটলি দিন শেষে তারা কি ইকুয়াল হয়েছে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইকুইটি, যে আমি দুইজনকে সেম সুবিধা দিতে পারবো না, দুজন সেম না, কিন্তু আলটিমেটলি তাদেরকে সেম স্টেটাসে যদি নিয়ে আসতে হয়, আমি তাদেরকে ইকুয়াল রাইটস দিয়ে পারবো না। কাউকে বেশি দিতে হবে, কাউকে কম দিতে হবে, কিন্তু আলটিমেট রেজাল্টে তারা সেম স্ট্যাটাস গেইন করবে। দেখো দুইজনেই হচ্ছে 1,000 টাকার স্ট্যাটাসে তারা গেইন করছে। এই ব্যাপারটাকে বলা হয় কম বেশি দিয়ে আমি যে আলটিমেটলি একটা সেম স্ট্যাটাসে চলে আসতেছি, আউটপুটে চলে আসতেছি, এই ব্যাপারটাকে বলা হয় ইকুইটি। বাট আমি যদি ইকুয়াল ট্রিট করতাম দুজনকে, নারী পুরুষের কথা অনুযায়ী, তাহলে দুজনকে 500 দিতাম, তাহলে হয়তো, বা দুজনকে 300 দিতাম, হয়তো একজন রিস্ক করতে পারতো, একজন রিস্ক করতে পারতো না। সো এই হলো কথা আর কি। এই জন্য মহিলাদেরকে আমরা কিন্তু বাসে সিট ছেড়ে দিতে হয়, বা বিভিন্ন জায়গায় ওদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে হবে, কারণ ওকে 500 দিতে হবে, ওকে যদি সমান স্ট্যাটাস আনতে হয় তাকে এক্সট্রা দিতে হবে। ইভেন আমাদের ইসলাম ধর্ম, ঠিক আছে, এটাই বলছে নারীদের হক, নারীদের রাইটস নিয়ে হচ্ছে অনেক বেশি এমফেসিস করছে এই কারণে। ঠিক আছে, সো এখন কথা হলো, মেয়েদের আচরণের জন্য অনেক পুরুষ মানুষ অনেক সময় ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি খারাপ আচরণ করে ফেলে, যে যখন বলে যে আমি তোমার সমান। এখন ভাই আসলে তুমি আমার মতো না, আমিও তোমার মতো না। ঠিক আছে, দুজনের মধ্যে পার্থক্য আছেই। তোমাকে আল্লাহ যেভাবে বানাইছে আমাকে সেভাবে বানায় নাই, আবার আমাকে যেভাবে বানাইছে তোমাকে সেভাবে বানায় নাই। এই যে দেখো, ওরা মাত্র 45 থেকে 50 বছর পর্যন্ত হাইয়েস্ট সক্রিয় থাকবে তাদের এই ডিম্বাশয়, অর্থাৎ ডিম্বাণু উৎপাদন করতে পারবে হচ্ছে 45 থেকে 50 পর্যন্ত। ম্যাক্সিমাম ওয়েমেন 45-এর পর মেনোপজ হয়ে যায়, 45-এর পর আর যায়ও না। যদিও 45 থেকে 50 লিখছে, বাট ম্যাক্সিমাম ওয়েমেন, বাংলাদেশ বা বিভিন্ন দেশের কথা যদি হিসাব করো, বিশেষ করে বাংলাদেশে 45-এর পরে দেখবা মেনোপজ হয়ে গেছে। মেনোপজ কি? 45-এর পর কি হয়ে যায়? মেনোপজ হয়ে যায়। 45-এর পর মেনোপজ হয়ে যায়, অর্থাৎ মেন্স অফ হয়ে যায়। আমরা পড়বো মেয়েদের প্রতি মাসে মেন্স বা মাসিক হয়, বা হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়, এটাকে বাংলায় বলা হয় রজচক্র। তো এই রজচক্রটাই তাদেরকে মা হওয়ার একটা, প্রতি মাসে একটা মা হওয়ার সুযোগ দেয়। এই মেন্স হইলে প্রতি মাসে একটা মা হওয়ার সুযোগ দেয়। যেদিনই মেন্স অফ হয়ে যাবে, ধরে নিতে হবে আর কোনো ডিম্বপাত হচ্ছে না, আর কোনো ডিম্বাণু তৈরি হচ্ছে না, আর কোনো মানে মা হওয়ার সুযোগ হারাই ফেললাম। তাহলে মেন্স হওয়ার পর থেকে সেই মহিলা আর কোনোদিন মা হইতে টেকনিক্যালি পারবে না। ঠিক আছে, আচ্ছা, এই হলো ঘটনা। আমরা অনেক কথা বলে ফেলছি, কিন্তু আমরা একটু আসি আবার পড়ায় ব্যাক করি। এই যে আনুষঙ্গিক জননাঙ্গগুলোর নাম দেখো, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড। দুইটা গ্ল্যান্ডের কথা খুব আলাদা করে মাথায় রাখবা। ইউরেথ্রা, পেনিস বা লিঙ্গ বা শিশ্ন। আচ্ছা, ইউরেথ্রা, পেনিস, লিঙ্গ বা শিশ্ন, বা পুরুষাঙ্গও বলে পেনিসকে। আচ্ছা, অনেকগুলো অপর নাম আছে পেনিসের, আবার শাফটও বলে। ঠিক আছে, এছাড়া তো হচ্ছে যে যারা একটু আবার এদিক সেদিকের সিনেমা টিনেমা দেখো, তারা তো আরও অনেকগুলো নাম জানো। ঠিক আছে, সেগুলো আমি না বললেও তোমরা জানো, এগুলো আমি বলবো না, এগুলো আমি বললে পরে আমার নামে দিবা মামলা।
আচ্ছা যাই হোক, বাদ দাও। তারপর মহিলাদের ক্ষেত্রে দেখো, আনুষঙ্গিকগুলো ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, বার্থোলিনের গ্রন্থি, ভ্যাজাইনা বা যোনি, তোমার হচ্ছে ক্লাইটোরিস বা বাংলায় বললে ভগাঙ্কুর, ভেস্টিবিউল, লাভিয়া মেজোরা, মাইনোরা, সার্ভিক্স। খেয়াল করো, স্তন গ্রন্থি কিন্তু নিচে নাই, অর্থাৎ মেইন রিপ্রোডাক্টিভ অর্গানে নাই, স্টিল স্তন গ্রন্থিকে আনুষঙ্গিক জননাঙ্গ বলছে। এখন কেউ আবার ভাইবো না অন্য কারণে বলছে। এটা কেন বলছে একটু চিন্তা করো। তুমি যে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর স্তন গ্রন্থি দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে না? তুমি জনন করলা, জনন করেই কি শেষ? জননের উদ্দেশ্যটা কি? জননের উদ্দেশ্য হচ্ছে বংশবৃদ্ধি, ধারা, যাতে তুমি মানে পৃথিবীতে একটা নতুন প্রজন্ম আনতে পারো। এই নতুন প্রজন্ম আইনে ছেড়ে দিবা, ওকে দুধ খাওয়াইতে হবে না? ওইটা থেকে সার্ভাইভ করাইতে হবে। তুমি যদি স্তন গ্রন্থি থেকে স্তন না আসতো, মানে দুগ্ধ না আসতো, তাহলে তো ওকে খাওয়ানো যেত না এবং ও বাঁচতো না। তার মানে কি প্রজননের আলটিমেট উদ্দেশ্য কি সফল হইল? হইল না। নতুন যে বংশবৃদ্ধি করার কথা, নতুন যে বংশধর আনার কথা, সে তো বাঁচলই না। তো এই জন্য স্তন গ্রন্থি একটু খেয়াল রাখবা, এটাও কিন্তু একটা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। ঠিক আছে? এইগুলো যে সেক্সুয়াল অর্গান, এগুলো তুমি আলটিমেটলি আস্তে আস্তে বুঝে যাবা। কারণ হচ্ছে কি, ছবি টবি দেখে বুঝবা যে এগুলো আসলে হ্যাঁ ওয়েমেনের রিপ্রোডাক্টিভ অর্গানসের মধ্যে পড়ে। বাট এটা একদম নিচে থেকে পুরো উপরে আলাদা একটা জায়গায় আছে, তাই না? সো এই জন্য একটু খেয়াল রাখবা। স্তন গ্রন্থি কি স্ত্রীদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে না। পুরুষের স্তন গ্রন্থি কি জন্য হবে আনুষঙ্গিক? আচ্ছা তাহলে পুরুষের না, মহিলাদের শুধু। আচ্ছা, তাই না? এই তো। এখন আমরা যদি একটু ছবির দিকে তাকাই, কিভাবে কি আছে না, এই কি রে এত বড় হয়ে গেল কেন? এই আস্তে ম্যান, তোমরা ছোট হও ভাই। ও উত্তেজিত হয়ে গেছে, ও বড় হয়ে গেছে ভাই। কই যাইতাম, এই অধ্যায়টা পড়াতে গেলে সবাই যদি উত্তেজিত হয়ে যায় তাহলে তো হবে না, হবে না, হবে না, হবে না। মানুষ এক লিঙ্গ প্রাণী আছে, বুঝলাম। আচ্ছা, এই ছবিটার দিকে একটু সবাই লক্ষ্য করো। এই হইল পুরুষের তথাকথিত আন্ডা, বা এটাকে আমরা বলবো টেস্টিস, আদর করে ডাকবো টেস্টিস বা শুক্রাশয়। তো এই টেস্টিস বা শুক্রাশয় থেকে উপরের দিকে কি আছে এরকম, দেখছো উপরের দিকে একটা জিনিস আছে, এইটা হচ্ছে এপিডিডাইমিস। একটু চিনতে হবে, একটু চিনতে হবে। তাইলে এই জিনিসটা কি, এই এই জিনিসটা কি? এপিডিডাইমিস। আরো ভালো করে বললে হেড অফ দ্য এপিডিডাইমিস। এটা আরও কিছু অংশ আছে, এপিডিডাইমিসে কিছু অংশ আছে। তাহলে এপিডিডাইমিস যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি তৈরি হলো একটু খেয়াল করো। এটা কি বলে? ভাস ডিফারেন্স। কি বলে? ভাস ডিফারেন্স। কি বলে? ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সের মাধ্যমে গেল 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 কোথায় আসলো একটু খেয়াল করো। এই জায়গাটাকে কি বলে? সেমিনাল ভেসিকল বলে। কি বলে? সেমিনাল ভেসিকল বলে। সেমিনাল ভেসিকলটা এখানে কোথায় এসে মুখ উন্মুক্ত হইল দেখো, পরেই কি কি নালী তৈরি হইলো দেখো। এই একটা জায়গায় সেমিনাল ভেসেল যেখানে মিলিত হয় সেই জায়গায় একটু ফুলে থাকে, অনেক সময় এটাকে অ্যাম্পুলাও ডাকে। তো যাই হোক, তোমাদের দরকার নাই। তো এরপরের অংশটা দেখো, এই যে এইটা, এইটা কি? এইটা হচ্ছে ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। ঠিক আছে? এটা এখানে মার্কিং করে নাই কেন, আমি করে দেই। ক্ষেপণ নালী, বা ইংলিশে বললে ক্ষেপণের ইংরেজি হচ্ছে, ক্ষেপণ মানে হচ্ছে নিক্ষেপ করছে, বের হয়ে গেছে কিছু। ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট। আচ্ছা, দুইটা শব্দ শিখাই তোমাদেরকে, হ্যাঁ? মেয়েরা আবার অন্যভাবে মাইন্ড করো না, কিন্তু এটা তোমাদের জীবনে জানার জন্য জরুরি। সেটা হচ্ছে এই যে ছেলেরা, এই যে ছেলেদের জনন করার জন্য ছেলেদের যে পেনিসটা বা শাফটটা লম্বা হইতে হয় না, বা দাঁড়ায় যেতে হয় না। সো দাঁড়ায় বা উত্থান, পেনিসের যে উত্থানটা হয়, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় পেনিসের উত্থান, সেটাকে বলা হয় ইরেকশন। ঠিক আছে? আবার পেনিস যে কার্য সম্পাদন করার পরে পেনিস থেকে যে তরলটা লিকুইডটা বের হয়ে যাবে, অর্থাৎ সিমেন স্পার্ম যে বের হবে, এই বের হওয়ার প্রসেসটাকে বলে ইজাকুলেশন। সেখান থেকে ইজাকুলেটরি ডাক্ট আসছে। দুইটা শব্দ একটু জেনে নিতে পারো, ঠিক আছে? ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন, দুইটা জিনিস বলি তোমাদেরকে, জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইরেকশনের জন্য দায়ী হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম।
প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর ইজাকুলেশনের জন্য দায়ী হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো, ঠিক আছে? আমি একটু এখানে চাইলে একটু হালকা করে লিখে রাখি একটা জায়গায়, তোমাদেরকে বলি ইরেকশনটা কি, জাস্ট পেনিসের উত্থান, আর সেই পেনিস থেকে স্পার্ম বের হয়ে গেল কার্য সম্পাদনের পরে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ইজাকুলেশন। এইটা হচ্ছে ইরেকশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক জন্য। তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে তুমি যতটা রিল্যাক্সড মুডে থাকবা, সিম্প্যাথেটিক হচ্ছে ইমার্জেন্সি বা হচ্ছে তুমি খুব স্ট্রেসফুল কন্ডিশন বা তুমি কোনো মানে খুবই ইমার্জেন্সি কন্ডিশন বা হচ্ছে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে তুমি আসো, বাট তুমি প্যারাসিম্প্যাথেটিক মানে কি খুবই চিল মুডে আসো। তাহলে তুমি চিল মুডে থাকলে তোমার ইরেকশন ভালো হবে, ছেলেদের জন্য বলতেছি, হ্যাঁ? মেয়েরা এটা একটু চাইলে একটু অ্যাভয়েড করতে পারো। আর ইজাকুলেশন কিসের জন্য হয়? সিম্প্যাথেটিকের জন্য। অর্থাৎ তুমি যদি বেশি স্ট্রেসে থাকো, ঝামেলার মধ্যে থাকো, তোমার ইজাকুলেশন দ্রুত হয়ে যাবে। ওকে, সো দুইটা আলাদা নার্ভাস সিস্টেম আসলে এখানে কাজ করতেছে। এখন অনেকে একটা প্রশ্ন করবে, ভাইয়া ইরেকশনটা আসলে হয় কিভাবে, এখানে কি কোনো হাড্ডি থাকে? আপনি তো বলছিলেন যখন চলন অঙ্গ চালনা চ্যাপ্টার পড়ানোর সময় যে ভাইয়া এখানে তো কোনো হাড় থাকে না, তাহলে আলটিমেটলি কিভাবে কাজ করে? এখানে দুইটা বেলুন থাকে, হ্যাঁ, এখানে বেলুন থাকে। এই বেলুনগুলাতে বেসিক্যালি ব্লাড এসে জমে যায়, ব্লাড অনেক বেশি ব্লাড আসে, ব্লাড এসে ওই বেলুনগুলোকে ফুলায় শক্ত করে দেয়, যার কারণে ওই বেলুনটা প্রায় একটা হাড্ডির মতো শক্ত হয়ে যায়। ওকে, সো এটা কেন হয়? এখানে ঘটনা হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য। ওই বেলুনগুলোতে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। ধরো তুমি বালক, কাউকে দেখে অনেক উত্তেজিত হয়ে গেছো, হ্যাঁ? এখন উত্তেজিত হওয়ার পরে যেটা হবে, তোমার ওই ব্লাড ভেসেল বা এন্ডোথেলিয়ামে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে। যখনই তোমার এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করবে, তখন দেখা যাবে সমানে ব্লাড ওখানে ছুটে আসবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে। এই ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার দরুন জায়গাটা ফুলে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই হইল ইরেকশনের মেকানিজম। ওকে, তাইলে এই হইল ঘটনা। দুইটা জিনিস জানলাম জীবনের জন্য, পরীক্ষায় আসবে না কিন্তু জীবনের জন্য জানলাম। আচ্ছা, এখন আসো কি বলতেছিলাম, এখানে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ক্ষেপণ নালী, ক্ষেপণ নালী। আচ্ছা, কাউপারের গ্রন্থি এখানে এসে মিলিত হইল বললো, আবার এটা কি জিনিস? দাঁড়াও, উপর থেকে খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো ইজাকুলেটরি ডাক্ট কার সাথে মিলিত হয়েছে, একটু খেয়াল করলে দেখবা উপরে এইটা ইউরেথ্রা, খেয়াল করছো? এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, পড়ছো না কিডনি চ্যাপ্টারে? ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে এক পাশে মূত্রনালী বা এই যে ইউরেথ্রা, এই যে ইউরেথ্রা বা মূত্রনালী নামতেছিল। আবার অন্যদিকে আমি কালো কালারে দেখাই ইজাকুলেটরি ডাক্ট, এটা ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এই পাশে মূত্রনালী, এই পাশে ইজাকুলেটরি ডাক্ট মিলিত হয়ে ইউরেথ্রা হিসাবে কন্টিনিউশন হয়েছে। তার মানে ইজাকুলেটরি ডাক্ট এখানে শেষ, এরপরে ইউরেথ্রা হিসাবে এটা কন্টিনিউশন হয়েছে, উপর থেকে যে ইউরেথ্রা নামতেছিল। এখন ইউরেথ্রা খেয়াল করে দেখো, এই ইউরেথ্রার চারপাশে একটা গ্রন্থি আছে, খুবই ইম্পর্টেন্ট গ্রন্থি। এই গ্রন্থিটার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরেথ্রা চারপাশে কভার করে রাখে, দেখো ইউরেথ্রার চারদিকে, ইউরেথ্রা মাঝখানে আছে, এর চারপাশে ঘিরে রাখছে কি? প্রোস্টেট গ্ল্যান্ড। কোনো কারণে যদি প্রোস্টেট গ্ল্যান্ড হাইপারট্রফি হয়, অর্থাৎ বেড়ে যায়, মোটা হয়ে যায়, গ্ল্যান্ডটা ফুলে যায়, তাহলে কি করবে? এই ইউরেথ্রার গায়ে চাপ দিবে। চাপ দিলে কি হবে? প্রস্রাব সহজে হবে না, এটাকে বলে ইউরিনারি রিটেনশন, অর্থাৎ প্রস্রাব জমে থাকবে। এটার কারণে অনেক সমস্যা হয়। তো যাদের প্রোস্টেটের সমস্যা হয়, বিশেষ করে বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, তাদের ক্ষেত্রে প্রস্রাব সহজে আসে না পুরুষদের। এখন প্রোস্টেট গ্ল্যান্ড মাথায় রাখবা অনলি পুরুষদের থাকে, অনলি পুরুষদের থাকে। তোমাকে একটা গল্প বলি ভাইয়া, দাঁড়াও। গল্পটা হচ্ছে, যদি তুমি ভালো করে বায়োলজির ক্লাস না করো তাহলে তুমি কি কি ঝামেলায় পড়তে পারো সেটার একটা এক্সাম্পল বলি। এক ছেলে স্কুল ফাঁকি দিছে,
2 দিন আসে নাই। স্যার এর পরের দিন 3য় দিন যখন আসছে জিজ্ঞাসা করছে তুমি কেন স্কুলে আসো নাই? যদি সঠিক কারণ না বলিস তোকে পিটায় মেরে ফেলাবো, হ্যাঁ? একদম খাল চামড়া উঠে ফেলবো। সে তো চিন্তা করছে আরে স্যার আপনি কি মারবেন? আমি তো ধাঁচু একটা প্ল্যান নিয়ে আসছি আপনাকে বলবো এই অজুহাত দিব। সে কি অজুহাত দেয় বলে কি স্যার আমার নানি প্রোস্টেট ক্যান্সারে মারা গেছে স্যার এজন্য আমি স্যার 2 দিন আপনি আসতে পারি নাই ক্লাসে। ক্লাসে সব পোলাপাইন হাসতেছে ও তো বুঝতেছে না কাহিনী কি হয়েছে। স্যারও তো সাইকা মাইকা ফায়ার যে তুই আমার সাথে মিথ্যা কথা বলস। এখন পোলাও চিন্তা করতেছে স্যার কেমনে বুঝা গেল ডাইরেক্ট যে স্যার আমি যে মিথ্যা কথা বলতেছি, ক্রস চেকও করলো না। তো পরে ছেলেটা বুঝতে পারছে ছেলেদের মেয়েদের তো কোনো প্রোস্টেট থাকে না, প্রোস্টেট গ্ল্যান্ড থাকে হচ্ছে শুধুমাত্র পুরুষ মানুষের। তো তুই কেমনে বলস যে প্রোস্টেট ক্যান্সারে মারা গেছে তোর নানি? বুঝতে পারছো? তা এই যোগ বা সার্কাজমটার মাধ্যমে আমরা মাথায় রাখতে পারি যে পুরুষের শুধুমাত্র প্রোস্টেট থাকে এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে গেলে প্রস্রাব করতে সমস্যা হয়, প্রস্রাব বের হয় না সহজে, কষ্ট হয়। এটাকে বলে ইউরিনারি রিটেনশন। ওকে, সহজে মূত্র বের হতে চায় না। তাহলে এই হলো প্রোস্টেট গ্ল্যান্ড আর হচ্ছে কাউপারের গ্ল্যান্ড। কাউপারের গ্ল্যান্ড অত ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারলে ভালো, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, পুরুষ মানুষের থাকে এবং এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যানাটমিক্যালি এটা কোথায় থাকতেছে? ইউরেথ্রার চারপাশে। তাহলে কাউপারের গ্ল্যান্ড এখানে এসে মিলিত হইলো এই ইউরেথ্রাতে। আলটিমেটলি এই ইউরেথ্রা কোথায় গেল? এই যে হলুদ কালার এটা হচ্ছে পেনিস, পেনিসের ভিতর ঢুকছে হচ্ছে আমাদের ইউরেথ্রা। ইউরেথ্রার সাইজ মনে আছে অনেক বড় বলছিলাম না, 18 থেকে 20 নাকি জানি 19 থেকে 20 মিলিমিটার লম্বা, মিলিমিটার নাকি সেন্টিমিটার, সেন্টিমিটার মনে হয়, তো দেখে নিও অনেক লম্বা পুরুষের ইউরেথ্রা। মহিলাদের ইউরেথ্রা বেশি বড় না, মাত্র 3.5 থেকে 5 সেন্টিমিটার বা এরকম কিছু। মহিলাদের অনেক ছোট ইউরেথ্রা আর পুরুষের ইউরেথ্রার সাইজটা বড়। দুজনের ইউরেথ্রার সাইজটা একটু গুগল করবা পারলে বা বই থেকে দেখবা, এটা দরকার জরুরি। দুজনের ইউরেথ্রার সাইজ অনেক ডিফারেন্স। তাহলে দেখছো ইউরেথ্রা কই থেকে নামছে, এখান থেকে এখানে 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 পেনিসেও আসছে, তারপরে এই যে এখানে ওপেনিং করলো। ওকে, এখন পেনিসের একটা কথা বলি, পিপিউস জিনিসটা কি? পিপিউস জিনিসটা কি চিনো? আমরা সবাই ছোটবেলায় খতনার সময় যে অংশটা ছেলেরা বিসর্জন দিয়ে দেই হাজামের কাছে বা হচ্ছে কোন ডাক্তারের কাছে, সেটা হচ্ছে পিপিউস। এই প্রিপিউসটা বেসিক্যালি তোমার শিশ্নের যে আগা, এই আগার চামড়াটা ছিল হচ্ছে শিশ্ন বা পেনিসের আগার চামড়াটা ছিল প্রিপিউস। এই প্রিপিউসটা কাকে ঢেকে রাখতো জানো? গ্ল্যান্স পেনিসকে ঢেকে রাখতো। তাহলে একটু বুঝাই। ধরো ভাই থিংস গোনা, মানে এটা এখন ডার্ক হয়ে যাবে, আমি কিছু জানি না, কিছু করার নাই, আঁকতে হবে। এই ধরো তোমার, হ্যাঁ তোমার মেশিন, কিছু করার নাই, আঁকতে হবে। সরি বয়স, এটা আঁকতে হবে, এখন কিছু করার নাই। বা মেয়েদেরকেও কি আর বলবো, শিখার জন্য বায়োলজি ক্লাস মানে হচ্ছে এসব উল্টাপাল্টা জিনিস। তো এখানে খেয়াল করো, এই যে চামড়াটা, আগার চামড়াটা, এটাকে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস। পুরাটা তো হচ্ছে পেনিস, ঠিক আছে, পুরাটাই পেনিস, কিন্তু এই সামনের আগার অংশটাকে বলে গ্ল্যান্স পেনিস। এখন এইটার উপর একটা চামড়া থাকতো যেটাকে এটাকে আবৃত করে রাখতো, তাই না, থাকতো। এই চামড়াটাই হচ্ছে ছেলেরা কি করে খতনার সময় বিসর্জন দিয়ে দেয়। এইটাকেই বলে হচ্ছে, এই চামড়াটা কে বলে হচ্ছে প্রিপিউস। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, আমরা যে প্রিপিউসটা বিসর্জন দিয়ে দিই, কেটে ফেলি খতনা করে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে খতনা। খতনার ইংরেজিটা একটু জেনে রাখতে পারো, খতনার ইংরেজিটা হচ্ছে সার্কামসিশন। ঠিক আছে, সার্কামসিশন কি বলে? সার্কামসিশন। এই সার্কামসিশন যে শুধুমাত্র রিলিজিয়াস পারপাসে করে তা না, আরো অনেক পারপাসে করে। যেমন ধরো ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এসব ক্ষেত্রে দেখা যায় কি তোমার করা লাগে। ফাইমোসিস প্যারাফাইমোসিস জিনিসটা কি? ধরো কিছু কিছু মানুষ আছে এই গ্ল্যান্সের পেনিসের সামনে যে চামড়াটা প্রিপিউস, এটা টান দিলে ভিতরের দিকে যায় না, যার কারণে প্রস্রাব করতে অনেক অসুবিধা হয়। আবার অনেকের আছে টান দিয়ে বের করছে ঠিক আছে, কিন্তু এটার সামনে আগায় না, ওটার কারণেও পেনিসের সমস্যা হয়।
তো এই কারণে দেখা যায় কি এই এই দুইটা সমস্যা, ফাইমোসিস প্যারাফাইমোসিস থাকলে বা আরও কিছু কন্ডিশন, ক্যান্সার, এসটিডি, বিভিন্ন কিছু প্রতিরোধ করতে বিদেশিরা দেখা যায় নন রিলিজিয়াস পারপাসও এই সার্কামসিশনটা করে। তাহলে আমরা চিনলাম যে গ্ল্যান্স পেনিস জায়গাটা কি, বেসিক্যালি শিশ্নের আগা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটাকে যে ঢেকে রাখতো চামড়াটা এইটা হচ্ছে প্রিপিউস। চিনলাম, অনেক কিছু চিনলাম। এই জায়গাটাকে বলা হয় ইউরেথ্রাল মিয়েটাস। ঠিক আছে, মিয়েটাস মানে হচ্ছে ওপেনিং। এখন আমি তোমাদেরকে একটা টেকনিক বলবো যে কিভাবে টেস্টিস থেকে একদম সিরিয়ালি পুরা পুরুষের প্রজনন তন্ত্র মনে রাখবা। টেকনিকটা আসো, চলো শুরু করি। মনে রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে দাঁড়াও, শুক্রাণুর যাত্রাপথ, অর্থাৎ শুক্রাণু কোথা থেকে কোথায় যায় আমরা সেটা পড়বো এখন। ওকে, এখানে কি জায়গা আছে অলরেডি? উপরে যা কিছু লিখছি একটু ছোট করে দিই, তাইলে আমার জায়গা হয়ে যায়। আমি ও কারণে আরেকটা পেজ যাব না। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে স্পার্মের পাথওয়ে। স্পার্ম কোথা থেকে কোথায় যায়, কিভাবে ট্রাভেল করে। প্রথমে স্পার্মটা তৈরি হয় কোথায়? টেস্টিসে। টেস্টিসে তৈরি হয়। এখন টেস্টিসের অনেকগুলা নালী থাকে টেস্টিসের ভিতরে, এগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। বেসিক্যালি এই সেমিনিফেরাস টিউবিউলগুলোর মধ্যে হচ্ছে টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে অ্যাকচুয়ালি স্পার্মগুলো তৈরি হয়। তাহলে আমরা ডিরেক্টলি সেটা লিখি, সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল থেকে কোথায় যাবে? প্রথমে হচ্ছে এপিডিডাইমিসে যাবে। আমরা দেখছিলাম এই জায়গাটার নাম কি ছিল? এপিডিডাইমিস। সেখান থেকে কোথায় যাবে চিন্তা করো, ভাস ডিফারেন্সে যাবে। ভাস ডিফারেন্স। সেখান থেকে কই যাবে? ইজাকুলেটরি ডাক্টে যাবে। এই ইজাকুলেটরি ডাক্টে এমনি কে এসে মিলিত হয়েছিল একটু মাথায় রাখতে পারি, মানে স্পার্ম তো আর ওইখানে যাচ্ছে না। এই ইজাকুলেটরি ডাক্টের সাথে কার কানেকশন আছে? সেমিনাল ভেসিকেলের কানেকশন আছে। সেমিনাল ভেসিকলের কানেকশন আছে। জাস্ট এটা একটু জেনে রাখলাম যে ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণ নালীর সাথে, বাংলায় বললে ক্ষেপণ নালী, বাংলায় বললে তো আবার চিনবা না, এই জন্য লিখে দিলাম, বাংলায় বলে ক্ষেপণ নালী। এই ক্ষেপণ নালীর সাথে সেমিনাল ভেসিকলের সম্পর্ক আছে, আমরা দেখছি কানেকশন আছে, ছবিতে দেখছি না, আবার দেখে নিও ইজাকুলেটরি ডাক্টের সাথে সেমিনাল ভেসিকলের কানেকশন আছে। বাট তার মানে এটা না যে এখান থেকে আবার এখানে যায় না, জাস্ট বললাম আর কি কানেকশন আছে। কানেকশন আছে বলি। সেমিনাল ভেসিকলে কি তৈরি হয় জানো? সেমিনাল ফ্লুইড তৈরি হয়। সেমিনাল ভেসিকলে কি তৈরি হয়? সেমিনাল ফ্লুইড তৈরি হয়। এই সেমিনাল ফ্লুইডটা শুক্রাণুর পুষ্টি প্রদান করে, ওকে, নিউট্রিশন প্রদান করে। এবং দেখবা যে ছেলেদের স্পার্ম যখন বের হয় তরল, ভেজা ভেজা অনেকগুলো তরলের মধ্যে স্পার্ম ঘোরাফেরা করতেছে, ওই যে তরলটা, সেই তরলটা আসে হচ্ছে, তরল পদার্থটা আসে হচ্ছে তোমার সেমিনাল ভেসিকল থেকে, সেমিনাল ভেসিকলের সেমিনাল ফ্লুইড থেকে আসে, ওকে। আদারওয়াইজ শক্ত শক্ত জাস্ট সেল বা স্পার্মগুলা বের হইতো, ওকে, ওটা তো হয় না, পানি সহ বের হয়। তো এখন আসো, ইজাকুলেটরি ডাক্ট ক্ষেপণালীর পরে হচ্ছে তোমার ইউরেথ্রাতে চলে যায়, এবং এই ইউরেথ্রা আলটিমেটলি কোথায় চলে যায়? পেনিস পর্যন্ত ঢুকে, এবং পেনিস দিয়ে আলটিমেটলি করে বের হয়ে যায়, তাই না? ইউরেথ্রাল মিউটাস দিয়ে বের হয়ে যায় এনভায়রনমেন্ট। এখন এটা কোথায় যাবে আল্লাহ খোদা জানে। এটা এটা এখন
এটা এনভায়রনমেন্টে যাবে নাকি কোন একটা মহিলার স্ত্রী জননাঙ্গে যাবে, এটা হচ্ছে তুমি ভালো জানো, তোমার খোদা ভালো জানে। তো এই জন্য আর বললাম না, এটা একটু উজ্জ্বল রাখলাম। এখান থেকে ডেস্টিনেশন বাথরুমেও যাইতে পারে, এখান থেকে ডেস্টিনেশন কারো বিছানার সঙ্গীও হইতে পারে। ওকে, তো যাই হোক, আমরা ওইসব কথা না বলি, দুষ্টু বাচ্চারা বেশি বুঝবা, আমি আবার বললে সমস্যা, টিচার মানুষ। ওকে, তো এখন আসো, আমরা যেটা বলতেছিলাম যে সিরিয়ালটাকে আমরা মনে রাখবো, খুবই সহজ টেকনিক। দেখো 7 আপ, আইলা জাদু, কি বলেন ভাই, সত্যি 7 আপ, 7 আপ দিয়ে মনে রাখা যাবে? যাবে মানে আলবত যাবে। দেখো সেমিনিভিরাস টিউবিউল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, পেনিস। দেখো কত সোজা। এভাবে করে অনেকগুলাই তোমার শুক্রাণুর মানে পাশাপাশি এই শুক্রাণুর যাত্রাপথ পড়তে পড়তে পাশাপাশি আমাদের কি পড়া হয়ে গেল, মানে পুরুষের যত আনুষঙ্গিক জননাঙ্গ আছে সেগুলোও পড়া হয়ে গেছে। হয়ে গেছে কিনা? হয়ে গেছে। পাশাপাশি আনুষঙ্গিক জননাঙ্গ আর কি আছে? 2টা গ্রন্থি, প্রোস্টেট গ্ল্যান্ড কাউপারের গ্রন্থি, আর একটা সেমিনাল ভেসিকল, যেটা তাও পাশে এক পাশে লিখে রাখছি। ঠিক আছে, তাহলে 3টা জিনিস আরো এক্সট্রা আছে এটার পাশাপাশি। তাহলে আমরা যদি এখন একটু কমপ্লিট করার ট্রাই করি, এখানে মাথায় রাখবো আমরা 7 আপ থাকবে। তাহলে এটা তোমাকে আমি সংক্ষেপে, এটা শর্টকাট, এটা বাকি কেউ জানে না, এটা শুধুমাত্র সামিউল ভাই তোমাকে শিখাইছে যে 7 আপ হচ্ছে আমার অ্যাক্সেসরি গ্ল্যান্ড। পাশাপাশি 3টা জিনিস আলাদা এক্সট্রা মনে রাখবো। একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, যেখান থেকে সেমিনাল ফ্লুইড আসবে, আরেকটা হচ্ছে 2টা গ্রন্থি, একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে কাউপারের গ্রন্থি, কাউপার্স গ্ল্যান্ড। ওকে, কাউপার্স গ্ল্যান্ড অ্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড। ওকে, তাহলে আশা করি সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানও তোমরা পেরে গেছো। এখন তোমাদেরকে আরো কিছু ডেপথে পড়াইতে হবে। আসো, কিছু করার নাই, ডেপথ পড়ি। ধরো তোমার এই হলো টেস্টিস, এই হলো তোমার টেস্টিস, একটা পাশে নিয়ে যাই। এই ধরো তোমার টেস্টিস, টেস্টিসের চারপাশে ধরো একটা আবরণ আছে। একটা আবরণ, দুইটা আবরণ, তিন নাম্বার আবরণ, ঠিক আছে, 3 নাম্বার আবরণ। তাইলে আসল টেস্টিসটা কতটুকু পর্যন্ত? আসল টেস্টিস হচ্ছে হলুদ কালার বা কমলা কালার, যেটাই বলো, এটা হচ্ছে টেস্টিস। এটা চারপাশে ত্রিস্তরীয় আবরণ আছে। কয় স্তরী? ত্রিস্তরীয় আবরণ আছে। কয় স্তরীয় আবরণ আছে? ত্রিস্তরীয় আবরণ আছে। এগুলোর নাম জানতে হবে। আসো, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা, অনেকগুলো টিউনিকা দিয়ে নাম না, দাঁড়াও একটা মিনিট, ভিতরেরটা না বাইরেরটা আমি উল্টা করতেছি, একটু দেখে নিই, ভুল বলার থেকে দেখে বলা ভালো। টিউনিকা অ্যালবুজিনিয়া নামক আবরণে আবৃত থাকে। আচ্ছা, একটা আবরণের কথা বলছে, সমস্যা নাই। টিউনিকা ভিতরেরটা তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভ্যাজাইনালিস, তাহলে মাঝখানেরটা কি হবে? টিউনিকা মিডিয়া হওয়ার কথা। এই 3টা আবরণ দিয়ে টেস্টিস আবৃত থাকে। এছাড়াও অথবা অনেক বইয়ে এটার বাহিরে যে পেরিটোনিয়ামের আবরণ থাকে সেটাকে বলতে পছন্দ করে হচ্ছে শুক্রাশয়ের আবরণ। তো সেটাকে আমরা বলি হচ্ছে মেসোরকিয়াম, মেসোরকিয়াম। মেসোরকিয়াম নামক পেরিটোনিয়াল পর্দা। বাট এটা আসলে
কম কারেক্ট। বেশি কারেক্ট হচ্ছে ত্রিস্তরীয় আবরণ, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। ওকে, তাও আমি একটু ক্রস চেক করে দেখতেছি। আচ্ছা, ক্রস চেক করে দেখলাম, হ্যাঁ একটু ঝামেলা করছি আমি, একটু মাই ব্যাড। টিউনিকা ভ্যাজাইনালিস ঠিক আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে মাঝখানের লেয়ার বলতেছে। ওকে, আর হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, ভাস্কুলোসা, এই তিনটা হচ্ছে লেয়ার। ওকে, বইয়ে শুধুমাত্র অ্যালবুজিনিয়ার কথাটা লেখা, তাই তুমি মেইনলি এইটা মনে রাখবা। ওকে, কিন্তু মাথায় রাখবা ত্রিস্তরী স্তর হচ্ছে এই তিনটা, নাম একটা বার হইলেও পড়ে নিবা। ওকে, একটা বার হইলেও পড়ে নিবা। নামগুলো একটু কঠিন, তো এই জন্য দেখতে পাচ্ছ আমি অনেকদিন পর পড়াইতে গিয়ে আমিও একটু ভুলে গেছি যে ভাস্কুলোসা লেয়ারটা থাকে। ওকে, তাহলে এই তিনটা লেয়ার হচ্ছে মোটামুটি তোমার টেস্টিসকে আবরণ করে রাখছে। আচ্ছা, তো এখন এই হোল টেস্টিসটাই যে পুরুষের যে অন্ডকোষ, এটা আসলে থাকে কোন জায়গায়? পুরা টেস্টিসটা অ্যাকচুয়ালি কোন থলির মধ্যে আছে? একটা থলির মধ্যে আছে না? পুরা টেস্টিসটা একটা থলির মধ্যে আছে, পুরা টেস্টিসটা একটা থলির মধ্যে আছে। সবাই হাত দিলে ফিল করবা ছেলেরা, ঠিক আছে? হাত দিলে ফিল করবা ছেলেরা। সো বেসিক্যালি একটা থলির মধ্যে এগুলো ঝুলতেছে, এই থলির নামটা হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে, বাংলায় বললে অন্ডথলি। তাহলে অন্ডকোষ অন্ডথলিতে আছে, বাংলাটা সুন্দর, হ্যাঁ, অন্ডকোষ অন্ডথলিতে আছে। তার ইংলিশ বললে স্ক্রোটাম বেসিক্যালি স্ক্রোটামের মধ্যে আছে। টেস্টিস বেসিক্যালি স্ক্রোটামের নামক থলির মধ্যে ঝুলে আছে। তো এখন একটা কথা বলি, টেস্টিস কয়টা থাকে পুরুষের? টেস্টিস থাকে কয়টা? টেস্টিস থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে ডান। মনে রাখবে একটা টেস্টিস একটু বড় থাকে মানুষের, হ্যাঁ, ছেলে মানুষের টেস্টিস একটা একটু হালকা বড় থাকে, যেটা বড় থাকবে সেটাই তো ঝুলে থাকবে। ঠিক আছে, ইভেন একটা আনপপুলার অপিনিয়ন বলি, যেহেতু ডাক্তার আমরা আমরা আসলে জানি, অনেক ফিমেল পেশেন্টও দেখছি, তো তো লাইফে তো একটা কথা হচ্ছে কি যে ফিমেলদেরও একটা জিনিস দুইটা ছোট বড় থাকে, তাদের যে ব্রেস্ট, হ্যাঁ, দেখা যায় কি অনেক ফিমেলদের একটা ব্রেস্ট বড় থাকে, একটা ব্রেস্ট একটু ছোট থাকে। তো ঠিক তেমনি পুরুষদেরও একটা টেস্টিস একটু বড়, একটা টেস্টিস একটু ছোট, এইটা থাকাটা স্বাভাবিক। এবং পুরুষদের ক্ষেত্রে এটা ফিক্সড, মহিলাদের ক্ষেত্রে এটা ফিক্সড না হইলেও মোটামুটি ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা ফিক্সড যে বাম টেস্টিসটা একটু বড় থাকে এবং একটু নিচে থাকে, বাম টেস্টিসটা একটু নিচে থাকে। আমরা বলছিলাম একটা কথা যে কিডনির ব্যাপারে, একটা কিডনি উপরে থাকে, একটা কিডনি নিচে থাকে। ওটা পড়াইছিলাম এইভাবে, যে মনে আছে, ডান কিডনি নিচে থাকে, এভাবে করে পড়াইছিলাম, ডান কিডনি নিচে থাকে। তো মনে রাখবা কিডনি যেটা নিচে থাকে তার বিপরীতটা হচ্ছে টেস্টিসে ঘটে, অর্থাৎ বামটা হচ্ছে নিচে থাকে, ডানটা একটু উপরে থাকে, কারণ বাম টেস্টিসটা হালকা একটু বড় হয় এবং এই জন্য এটা ঝুলে থাকে নিচে। ঠিক আছে, আচ্ছা, আর এটা কোথায় থাকে? স্ক্রোটাম নামক থলিতে। পড়া হইল, অনেকগুলো জিনিস আমরা পড়ে ফেলছি। এখন আসো, টেস্টিসকে আমি যদি প্রস্থচ্ছেদ করতাম, তাহলে টেস্টিসে আমি আসলে কি কি পাইতাম, কি কি কোষ পাইতাম, বা কি কি স্ট্রাকচার পাইতাম, বা টেস্টিসের একদম আণুবীক্ষণিক গঠনটা দেখার চেষ্টা করি। সো লেটস ড্রাইভ ইনটু টেস্টিসের আণুবীক্ষণিক গঠন। ওকে, আমি যে কাজ করি, একটু শর্ট করে নেই এগুলোকে, হ্যাঁ। তো এই জায়গায় টেস্টিসের আণুবীক্ষণিক গঠনটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, একটা টেস্টিসকে তুমি যখন প্রথমে ভাগ করবা, ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে কতগুলা লোবিওলে ভাগ করা যায়। টেস্টিসকে কতগুলা লোবিওলে ভাগ করা যায়, এরকম প্রায় অ্যারাউন্ড প্রায় 250টা লোবিওলে ভাগ করা যাবে। 250টা লোবিওলে ভাগ করা সম্ভব একটা টেস্টিসকে। কারণ কি? কারণ হচ্ছে এই টিউনিকা অ্যালবুজিনিয়া লেয়ার থেকে, ধরো এই লেয়ার থেকে, লাল লেয়ারটা থেকে এরকম অনেকগুলো সেপ্টা ভিতরে ঢুকে যায়। সেপ্টা, অনেকগুলো সেপ্টা, এগুলোকে বলে সেপ্টা, ভিতরের দিকে ঢুকে যায়। এরকম ঢুকে এই সেপ্টা বলে, এগুলোকে কি বলে? সেপ্টা বলে। টিউনিকা অ্যালবুজিনিয়া লেয়ার থেকে এরকম কতগুলো সেপ্টা টেস্টিসের ভিতরে ঢুকে গিয়ে টেস্টিসকে মোটামুটি 250টা সেগমেন্টে ভাগ করে।
তাহলে 250টা সেগমেন্ট না 250টা লোবিউল বলবা, হ্যাঁ লোবিউলে ভাগ করে। এখন এক একটা লোবিউলের মধ্যে প্রতি লোবিউলে দেখা যায় প্রায় 1 থেকে 4টা সেমিনিফেরাস টিউবিউল থাকে। সেমিনিফেরাস টিউবিউল থাকে। এই সেমিনিফেরাস টিউবিউলটাই হচ্ছে মূলত টেস্টিসের গঠনগত এবং কার্যগত একক বলা যেতে পারে। তাইলে এই কথাটা একটু বইয়ে আছে কিনা একটু আমরা দেখি। প্রতিটা শুক্রাশয়ের ভিতরে প্রায় 1000টা সূক্ষ্ম পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই কথাটা আর বলে নাই যে এটাকে গঠন কার্যগত একক, এগুলো এত কিছু বলে নাই। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরাও বলবো না। মেইন কথা এটাই যে আমার একটা টেস্টিস মূলত যেই মেইন গঠনগত একক দিয়ে তৈরি সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এইটা হচ্ছে একদম আসল সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল ইন টোটাল একটা টেস্টিসে 1000টার মতো আছে, 1000টা প্রতি টেস্টিসে। প্রতি শুক্রাশয়ে প্রায় 1000টা এরকম সূক্ষ্ম পেঁচানো সেমিনিফেরাস টিউবিউল আছে, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক একটা লোবিউলের মধ্যে কয়টা, 1 থেকে 4টা, ধরো 1টা 2টা 3টা 4টা। ক্লিয়ার? তাহলে এরকম করে আমি জাস্ট বুঝাইলাম যে একটা লোবিউলে যদি 1 থেকে 4টা থাকে, এরকম 250টা লোবিউল আছে। তাইলে আমি যদি 250 গুণ 4 দেই কত হয়? 4 25 100, 1000। তাহলে 1000 মিলছে হিসাবটা? ঠিক আছে, তাইলে আমি কিন্তু না দেখে বলছি যে 250টা লোবিউল থাকে, সেখানে 1 থেকে 4টা সেমিনিফেরাস টিউবিউল থাকতে পারে। তাহলে টোটাল গুণ করলে কিন্তু 1000টা বের হয়ে যায়, বইয়ের হিসাব মিলে গেছে না? আচ্ছা মিলে গেছে, তাহলে মানে আমরা কনসেপ্ট ঠিক আছে, আমাদের কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এই সেমিনিফেরাস টিউবিউলগুলো আবার জয়েন্ট হয়। সেমিনিফেরাস টিউবিউলগুলো জয়েন হয়ে দেখা যায় কি একটা কি তৈরি করে? স্ট্রেইট টিউবিউল তৈরি করে। আবার এই স্ট্রেইট টিউবিউল অনেকগুলা মিলিত হয়ে রেটি টেস্টিস গঠন করে। কি তৈরি করে? রেটি টেস্টিস গঠন করে। আবার কতগুলা রেটি টেস্টিস মিলিয়ে ভাসা ইফারেন্সিয়া তৈরি করে। ভাসা ইফারেন্সিয়া, এটা কিন্তু ভাস ডিফারেন্স না, ভাসা ইফারেন্সিয়া তৈরি করে। এরকম অনেকগুলো ভাসা ইফারেন্সিয়া গিয়ে শেষমেশ এপিডিডাইমিসে মিলিত হয়। তাহলে বুঝতে পারছো কিভাবে একটা টেস্টিসের মধ্যে ঘটনাগুলা, টেস্টিস থেকে কিভাবে এপিডিডাইমিস পর্যন্ত আসতেছে, অনেকগুলা ঘটনা অতিক্রম করে প্রথমে লোবিউলে ভাগ হলো। ওই লোবিউলগুলোর মধ্যে এক একটা সেমিনিফেরাস টিউবিউল থাকলো। এখন এই সেমিনিফেরাস টিউবিউলই হচ্ছে মূলত এটার গঠনগত একক। তার মানে এটা সবচেয়ে ছোট, এর থেকে ছোট টিউব আর নাই। তাহলে এরকম সেমিনিফেরাস টিউবিউলগুলো জয়েন হয়ে স্ট্রেইট টিউবিউল তৈরি করলো, সেখান থেকে রেটি টেস্টিস গঠন করলো, সেখান থেকে আবার ভাসা ইফারেন্সিয়া হলো এবং সেখান থেকে এপিডিডাইমিসে গিয়ে মিলিত হইলো। তাহলে সিরিয়ালটা আমরা একটু কষ্ট করে লিখে নিই যাতে করে আমাদের মনে থাকে। এইভাবে বইয়ে সুন্দর করে থাকলে ভালো হইতো, বাট দেয় নাই, কি করার। ঠিক আছে, এখানে মনে হয় স্ট্রেইট টিউবিউলসের কথা বলা নাই। হ্যাঁ, সেমিনিফেরাস নালিকাগুলো কতগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়। তো সংগ্রাহক নালিকা তোমরা চাইলে লিখতে পারো, ওই স্ট্রেইট টিউবিউলসের পরিবর্তে তোমরা বাংলায় সংগ্রাহক নালিকা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তারপরে নালিকাকার রেটি টেস্টিসে উন্মুক্ত হইলো বা রেটি টেস্টিস গঠন করলো। এরকম রেটি টেস্টিস থেকে হচ্ছে আরো থেকে প্রায় 20টা বলছে, 20টা এত মিলিমিটার লম্বা সংগ্রাহক নালী সৃষ্টি হয়, যেটা সংগ্রাহক নালীগুলোকে ভাসা ইফারেন্সিয়া বলে। বুঝা গেছে? আচ্ছা কি হয়েছে একটু দেখো। এই হলো এক একটা সেমিনিফেরাস টিউবিউল। দেখছো কত পেঁচানো, আল্লাহ, ঠিক আছে, কত পেঁচানো এই সেমিনিফেরাস টিউবিউল। এখান থেকে দেখো রেটি টেস্টিস গঠন করছে অনেকগুলা সেমিনিফেরাস টিউবগুলো গিয়ে এই জায়গায় দেখছো এই একটা জালের মতো রেটি টেস্টিস গঠন করছে, একটা জালিকাকার একটা স্ট্রাকচার। রেটি টেস্টিস হচ্ছে বেসিক্যালি কি একটা জালিকাকার গঠন। বুঝা গেছে? দেখো এগুলো হচ্ছে স্ট্রেইট টিউবিউলস, দেখছো স্ট্রেইট টিউবিউলস। তাহলে আমি যে বলছি সেমিনিফেরাস টিউবিউলগুলো স্ট্রেইট টিউবিউলের মাধ্যমে গিয়ে একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করছে, যেটা হচ্ছে রেটি টেস্টিস।
এই রেটিটেস্টিস থেকে পরবর্তীতে জাল তো হয়ে গেছে, এই জাল থেকে আরো কিছু নালী বের হবে। তাহলে এই নালীগুলোর নাম হচ্ছে ভাসা ইফারেনশিয়া। এই যে দেখো, এই যে দেখছো ভাসা ইফারেনশিয়া, 1টা 2টা 3টা 4টা, তোমাদের বইয়ে আছে, বইয়ের ছবিটা ভালো করে দেখো। আমি তো বড় করে দেখাইছি, তাও আবার দেখো, আমি আবার দেখাই। সত্য কথা দিনে 100 বার পড়া যায়, এত বড় না হয় বলে। একটু ছোট হ, একটু ছোট হ। আচ্ছা, তাহলে আমি দেখাই। দেখো, এই হইলো, আমি ইয়া করে দেখালাম, এই একটা হইলো সেমিফিরাস টিউবিউল। এখান থেকে স্ট্রেইট টিউবিউলস বের হয়েছে, দেখছো? এখান থেকে স্ট্রেইট টিউবিউলস বের হয়েছে। স্ট্রেইট টিউবিউলগুলো মিলে একটা জালের মতো গঠন তৈরি করছে, এই জালের মতো গঠন তৈরি করছে। এটা হচ্ছে রেটিটেস্টিস। এখান থেকে সোজা সোজা আরো কিছু ভেসেল বের হয়েছে, সংগ্রাহক নালিকা বের হয়ে গেছে, যেগুলো হচ্ছে কি ভাসা ইফারেনশিয়া। এই ভাসা ইফারেনশিয়া আলটিমেটলি কোথায় গেল? এই লাল এই জায়গাটার মধ্যে মিলিত হইলো। এটা কি? এই যে লাল এই জায়গাটা কি, এই জিনিসটা কি? এটা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস, এটার কিছু অংশ আছে, আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার কিনা, এই জায়গাগুলাই হচ্ছে পোলাপাইন বুঝতে পারে না, অথচ বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর ছবি আছে, কিন্তু সিরিয়ালটা আমি করে দিলাম একদম ফ্লো চার্টের মতো করে। ওকে, এখন আরো কিছু তথ্য দিব তোমাদেরকে, যেটা বইয়েও অত সুন্দর করে নাই, কিন্তু তোমাকে আমি এমনভাবে পড়াবো আজীবনের জন্য, আজন্ম কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আসো সেই কনসেপ্ট ক্লিয়ারিং লেখো। কনসেপ্ট বা মাস্টার কনসেপ্ট। ওকে, এই কনসেপ্ট বইয়ের মধ্যে কেন নাই আমার খুব আফসোস লাগে। এত সুন্দর করে যদি সিম্পলিস্টিক ভাবে স্টুডেন্টদেরকে যদি বুঝাইতো, কে না বুঝতো। কিন্তু এটা আমি মানে আমরা এমনভাবে বইয়ে লেখে যাতে আমরা কিছুই না বুঝি। আসো, এখন ধরো একটা টেস্টিসকে তুমি ভাগ করছো, হ্যাঁ, ওই যে প্রস্থচ্ছেদ করছো। প্রস্থচ্ছেদ করার পরে তুমি দেখলে অনেকগুলো সেমিনিফিরাস নালিকা। তো এই সেমিনিফিরাস নালিকাকেও তুমি প্রস্থচ্ছেদ করছো। করার পরে ধরো এই হচ্ছে একটা সেমিনিফিরাস টিউবের প্রস্থচ্ছেদ দেখতেছো। কিরকম ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। ধরো এখানে আমার কাছে একটা বোতল আছে, পানি ভর্তি যদিও। তো এটা একটা নালী, তো নালীকে যদি প্রস্থচ্ছেদ করে একটা পয়েন্টে, এরকম গোল জায়গাটা দেখা যাবে, তাই না? সো আমি এই জায়গাটাই দেখতেছি। এটা আমরা কিসের দেখতেছি? এটা কিন্তু আমরা টেস্টিস দেখতেছি না, এখন আমরা একেবারে আরো ভিতরে চলে গেছি। সেমিনিফিরাস টিউবিউলের প্রস্থচ্ছেদ দেখতেছি। সো বেসিক্যালি এটা কি? সেমিনিফিরাস টিউবিউল। ওকে, বেসিক্যালি এটা কি? সেমিনিফিরাস টিউবিউল। আচ্ছা, তো আমরা আসি কোথায়? এমনি বুঝার জন্য, বুঝার সুবিধার্থে আমরা আরেকটা বক্স করব, বুঝার সুবিধার্থে এবং আমাদের কাজেও লাগবে। আরেকটা বক্স করলাম, এই ধরো। আচ্ছা, একটা কাজ করতে হবে, এটা একটু দূরে সরাইতে হবে। আচ্ছা, এখানে নেই, আর এটাকে এইদিকে নেই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সেমিনিফিরাস টিউবিউল। আর এটা আছে কোথায়? টেস্টিসের একটা লোবিউলে। ধরো এটা টেস্টিস বললাম, এত লোবিউল টোবিউল ডাকলাম না, টেস্টিসের অংশ ধরলাম। টেস্টিস পুরোটা হচ্ছে টেস্টিসের মধ্যে। এখন তোমাকে একটা জিনিস বুঝাই আমি, একটাই টিউব আঁকছি না, এটা একটু তোমাদের কনফিউজিভ হইতে পারে, আমি একটু মুছে দিই আবার। এটা রাখবো না, দাঁড়াও। আরে ইয়ার, দাঁড়াও, তোমাদেরকে এখন আরো ক্লিয়ার করে বলবো আমি, আরো ক্লিয়ার করে দিই, দাঁড়াও, নাহলে তোমাদের কনফিউশন হবে। ধরো এখানে একটা সেমিনিফিরাস টিউবের অংশ দেখতেছো, এখানে আরেকটা দেখতেছো, ধরো এখানে আরেকটা দেখতেছো। একটা টেস্টিসে তো শুধু একটা সেমিনিফিরাস টিউব থাকবে না, সো অনেকগুলো থাকবে, তাই না? জাস্ট আমি এখন দেখাচ্ছি। তাহলে এই হলো আমার সেমিনিফিরাস টিউবিউলগুলো। ওকে, তাহলে দেখো এই সেমিনিফিরাস টিউবের মাঝখানে মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, এটাও তোমাকে বুঝাইতেছি। দেখো খুব মনোযোগ সহকারে, এই ছবি বইয়ে পাবা না, এই কনসেপ্ট বই থেকে বুঝতে অনেক সময় লাগবে। দেখো এই সেমিনিফিরাস টিউবে কতগুলো বড় বড় কলামনার কোষ থাকে, অনেক বড় বড় কলামনার কোষ থাকে। এই কোষগুলো আসলে হচ্ছে কি সাপোর্টিং সেল, নামও সেরকম, নামটা হচ্ছে সার্টোরি সেল।
নামটা কি? সারটোলি সেল। নামটা কি? সারটোলি সেল। সারটোলি, SERTOLI, সারটোলি সেল। এই সারটোরি লম্বা লম্বা দণ্ডাকার সেলগুলোর মাঝখানে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে, ধরো কালারটা একটু চেঞ্জ করি, সুন্দর মতে কিছু কোষ আঁকে দিচ্ছি, ছোট 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 মিনি মিনি কোষ, তাই না? বড় বড় কোষ, মিনি মিনি কোষ, বড় বড় কোষ, মিনি মিনি কোষ, বড় বড় কোষ, মিনি মিনি কোষ, বড় বড় কোষ, একটু দিকে মিনি মিনি কোষ। আচ্ছা, নিচে বড় কোষ, উপরের দিকে ছোট কোষ রাখলাম। এখন এই যে কোষগুলো, সেগুলো কি? সেইগুলো হচ্ছে জার্ম এপিথেলিয়াম বা জার্মিনাল এপিথেলিয়াম, অথবা একদম নিচের দিকে থাকে আসলে প্রিমর্ডিয়াল জার্ম সেল। নিচের দিকে থাকে প্রিমর্ডিয়াল জার্ম সেল। এইগুলার কাজটা কি? জার্মিনাল এপিথেলিয়াম বা প্রিমর্ডিয়াল জার্ম সেলের কাজ হচ্ছে আস্তে আস্তে এগুলো কোষ বিভাজিত হয়ে স্পার্ম বা শুক্রাণু তৈরি করা। এই যে এদিকে একদম ছোট ছোট কোষ পাচ্ছ না? ধরো আমি বুঝাই, এই যে শুক্রাণু তৈরি হয়ে গেছে, এই যে শুক্রাণু তৈরি হয়ে গেছে, এই যে শুক্রাণু তৈরি হয়ে গেছে, অর্থাৎ এগুলো আলটিমেটলি কোষ বিভাজিত হয়ে হয়ে এগুলো আলটিমেট গোল হচ্ছে শুক্রাণু তৈরি করা। বোঝা গেছে? তাহলে জার্মিনাল এপিথেলিয়ামের কাজ হচ্ছে আলটিমেটলি শুক্রাণু তৈরি করা বা স্পার্ম প্রোডাকশন করা। স্পার্ম প্রোডাকশন করা হচ্ছে এদের কাজ। আর সার্টোলি সেলের কাজ হচ্ছে এইগুলোরে নিউট্রিশন দেওয়া, নিউট্রিশন, প্রোটেকশন ইত্যাদি এগুলো দেওয়া, অর্থাৎ তাদেরকে সাপোর্টিং সেল, তাদেরকে সাপোর্ট দিতেছে যতভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে সাপোর্টিং সেল। এখন সার্টোলি সেলের কি আর কোনো কাজ নাই এই তাদেরকে নিউট্রিশন প্রোটেকশন দেওয়া ছাড়া? অবশ্যই আছে। শুধুমাত্র সে মানে এরে সাপোর্ট দিবে, কোনো কিছু খরণ টরণ করবে না, তৈরি করবে না। যেমন এরা তো তৈরি করতেছে, স্পার্ম তৈরি করতেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস তৈরি করতেছে। সার্টোলি সেল কি কিছু তৈরি করবে না? অবশ্যই করবে। সে একটা ইম্পর্টেন্ট হরমোন তৈরি করে, দুইটা করে, তোমাদের লেভেলে একটাই মনে রাখতে হয়, এটা হচ্ছে ইনহিবিন হরমোন। এই ইনহিবিন হরমোনের কাজ তোমাদের বইয়ে কি লিখছে আমার ঠিক মনে নাই, কিন্তু আমি দেখতে হবে। আমি যতটুকু জানি ইনহিবিন হরমোনের কাজটা হচ্ছে মেইনলি তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোনটাকে দমায় রাখা, এফএসএসটাকে দমায় রাখা হচ্ছে তার কাজ। ফলিকল স্টিমুলেটিং হরমোনকে দমায় রাখে আর কি, মূলত এটা হচ্ছে তার কাজ, ইনহিবিট করা তার কাজ। এছাড়াও আরেকটা তৈরি করে, সেটা হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন। তোমরা চাইলে লিখে রাখতে পারো কি, অ্যান্টি মুলারিয়ান হরমোন। এটা জানলে ভালো, না জানলে ক্ষতি নাই, কারণ এটা মনে হয় না তোমাদের বইয়ে আছে। এই অ্যান্টি মুলারিয়ান হরমোনটা যেটা করে যে মুলারিয়ান এজেনেসিস ঘটায় বা মুলারিয়ান ডাকটাকে ডিসঅ্যাপিয়ার করায়। এখন মুলারিয়ান ডাক্টের কাজটা কি? মুলারিয়ান ডাকটা হচ্ছে মূলত থাকলে সমস্যা আছে, এটা মেয়েদের ফিমেল জেনিটাল অর্গান তৈরিতে সাহায্য করতো। তো কন্টিনিউয়াসলি সার্টোলি সেল থেকে অ্যান্টি মুলারিয়ান হরমোন বের হয়ে প্রতিনিয়ত সেই মুলারিয়ান ডাক্ট তৈরি হওয়ার প্রবণতাকে শেষ করে দেয়, যাতে কোনো ধরনের ভুলেও টেস্টিকুলার ফেমিনাইজেশন না হয়। একটা রোগের নাম আছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। তো এই রোগে দেখা যায় কি, টেস্টিসে এই সবগুলো হরমোনগুলো থাকে না, যার কারণে হচ্ছে আস্তে আস্তে একটা পুরুষ মহিলাতে রূপান্তর হওয়া শুরু করে। বুঝছো? তাহলে বুঝতে পারতেছো সার্টোরি সেল কত গুরুত্বপূর্ণ একটা হরমোন সিক্রেট করতেছে। তো যাই হোক, তোমার বইয়ে শুধুমাত্র ইনহিবিন নিয়ে লেখা, মনে হয় না অ্যান্টিমুলারিন নিয়ে লেখা আছে, তাও তোমরা দুটা পড়ো, দেখতেছি সামনে বইয়ে আছে কি নাই। এই হলো ইনহিবিন এবং অ্যান্টিমুলারিয়ান হরমোন সার্টোরি সেল সিক্রেট করতেছে। পাশাপাশি ওর মেইন কাজ কি? ও এই জার্মিনাল এপিথেলিয়াম বা স্পারমাটোজেনেসিসের জন্য যে কোষগুলো আছে নিয়োজিত, ওদেরকে সাপোর্ট করতেছে। ঠিক আছে? শুক্রাণু তৈরির প্রসেসকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। আগেই জেনে রাখো, স্পারমাটোজেনেসিস। ডিম্বাণু তৈরির প্রসেসকে কি বলে? ওজেনেসিস। ঠিক আছে? ওজেনেসিস। তাহলে এতটুকু ক্লিয়ার। এখন আসো, দুইটা সেমিনিফেরাস টিউবুলের মাঝখানে যে জায়গাটা বা গ্যাপটা, এখানে তো কেউ নাই, নো ম্যানস ল্যান্ড, তাই না? কারো নো ম্যানস এরিয়া, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস, ফাঁকা জায়গা। এই ইন্টারস্টিশিয়াল স্পেসে একটা কোষ থাকে
বিশেষ কোষ থাকে, এই কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিক সেল, সংক্ষেপে বাংলায় অনেক সময় বলে শুধুমাত্র লিডিক সেল, লিডিক কোষ, বাট পুরা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিক। এই ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিকের কাজ ভারী ভারী ইম্পর্টেন্ট। এই কোষটা আমাদের জন্য কি ভারী ভারী ইম্পর্টেন্ট। কেন এত ভারী ভারী ইম্পর্টেন্ট মাঝখানে দিয়ে দিই, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই কোষগুলো আছে ইন্টারস্টিশিয়াল স্পেসে, বোঝা যাচ্ছে। তাহলে এটার কাজটা হচ্ছে ভারী ইম্পর্টেন্ট। কি? টেস্টোস্টেরন উৎপাদন করা, টেস্টোস্টেরন ক্ষরণ করা, টেস্টোস্টেরন, ঠিক আছে, উৎপাদন ক্ষরণ। তাইলে এইটা না থাকলে কি হইতো, আমরা পুরুষই হইতাম না। পুরুষের যত ধরনের ক্যারেক্টারিস্টিক আছে, গৌণ যৌন বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, তোমরা কি বুঝো প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি? প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেটা শুধুমাত্র স্পার্মাটোজেনেসিস, যে সেই স্পার্ম তৈরি করতে পারতেছে কি করতে পারতেছে না, এটা হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার হচ্ছে যা হচ্ছে তুমি বাহিরে থেকে বুঝবা, সব বাহিরে থেকে। যেমন বাহিরে থেকে পুরুষদের কি হয়, কাঁধটা একটু চওড়া হয়, তাই না? তারপর পুরুষের বডি হেয়ার বেশি থাকে, তারপর পুরুষের গলা একটু ভারী হয়। তো যত কিছু পুরুষের বাহ্যিক মানে সৌন্দর্য বা বাহ্যিক বলা যায় কি যৌন বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা গৌণ যৌন বৈশিষ্ট্য কি জিনিস, আর মুখ্য যৌন বৈশিষ্ট্য বা প্রাথমিক যৌন বৈশিষ্ট্য কোনটা, জাস্ট স্পার্ম প্রোডাকশন করার ক্যাপাসিটিটা, ওইটা হচ্ছে মুখ্য বা প্রাইমারি। আচ্ছা, এখন আসো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। যদি কোনো কারণে টেস্টিসটা নর্মালি কি হয়, টেস্টিসটা নর্মালি টেস্টিস আমরা আগের পেজে যাই। নর্মালি টেস্টিসটা একটা বহি উদরীয় অর্গান, বহি উদরীয় মানে উদরে থাকে না, অ্যাবডোমেনে থাকে না, অ্যাবডোমেনের বাহিরে নিচে ঝুলে থাকে, বহি উদরীয় অঙ্গ। এটা কেন? কারণ হচ্ছে অ্যাবডোমেনের টেম্পারেচার অনেক বেশি থাকে, সেই টেম্পারেচারে আর যাই করা সম্ভব, স্পার্মাটোজেনেসিস করা সম্ভব না, স্পার্মাটোজেনেসিস বন্ধ হয়ে যাবে। তাই অ্যাবডোমেন থেকে আল্লাহ তাআলা কি করছে, বের করে দিয়েছে টেস্টিস দুটারে নিচে অন্ডথলির মধ্যে রাখছে, স্ক্রোটামে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কমে যায়, এতে ফলে স্পার্মাটোজেনেসিস করা পসিবল হয়। এখন ধরো একটা পুরুষের কোনো কারণে তার এই টেস্টিসটা ডিসেন্ড হয় নাই, মানে অর্থাৎ টেস্টিস কিন্তু জন্মগ্রহণের সময় পেটের ভিতরে থাকে, মানে অর্থাৎ অ্যাবডোমেনে থাকে। এটা যখন তুমি আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হচ্ছে, আস্তে আস্তে কত উইকসের সময় জানি টেস্টিসটা আস্তে আস্তে নিচে নামা শুরু করে, ঠিক আছে, এবং তুমি জন্মগ্রহণের ঠিক আগে কমপ্লিট ডিসেন্ট অনেকের হয়ে যায়, আর অনেকের না হইলেও কয়েকদিনের মধ্যে হয়ে যায়। তাহলে এই হইলো তোমার টেস্টিস নামার গল্প। কোনো কারণে যদি টেস্টিস না নামতে পারে, আনডিসেন্ডেড টেস্টিস নামতে পারে নাই, তাহলে কি সমস্যা হবে? সমস্যা একটাই হবে, সেটা হচ্ছে স্পার্ম তৈরি হবে না, স্পার্মাটোজেনেসিস হবে না, অর্থাৎ তার মুখ্য যৌন বৈশিষ্ট্য বা প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স লস্ট। কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য দায়ী কে? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন প্রোডাকশন কিন্তু ঠিকই হবে, কারণ ওই যে লিডিক সেল ঠিকই টেস্টোস্টেরন প্রোডাকশন করবে, ওতে টেম্পারেচারে কোনো ঝামেলা নাই, ওটা ঠিকই তৈরি করবে। অর্থাৎ সে বাহিরে থেকে ঠিকই পুরুষ হবে, বাট সে কি হবে? অক্ষম পুরুষ, অর্থাৎ সে বাচ্চা তৈরি করতে পারবে না। তার পুরুষত্বে কোনো ঝামেলা নাই, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট হি কান্ট প্রডিউস এ চাইল্ড, কারণ তার স্পার্ম তৈরি হবে না। বুঝতে পারতেছো? বাইরের দিক থেকে একদম সে 100 পুরুষ, দেখতে পুরুষ হবে, বাট সে কি হবে? বাচ্চা জন্ম দিতে পারবে না। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট বললাম, তোমরা চাইলে এই কথাগুলো লিখে রাখতে পারো, এটা তোমাদের লাইফে লাগবে, এবং হচ্ছে তুমি এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, চাইলে লিখে রাখতে পারো। তাহলে এই ছবিটা, এই মাস্টার কনসেপ্ট দিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলছি, বিশ্বাস করো। সেমিনিফেরাস টিউবিউলগুলোর মধ্যে আলটিমেটলি কী কাহিনী হয় সেটা বুঝে ফেলছি, সার্টোরি কোষ কেমনে থাকে, সেগুলোর মাঝখানে কীভাবে আমার জার্মিনাল এপিথেলিয়াম থাকে যেগুলো স্পার্মাটোজেনেসিস করে,
লিডিক সেলের তারপর হচ্ছে কি সার্টোলি সেলের সিক্রেশনের নামই বা কি, ইনহিবিন, অ্যান্টিমুলারিন হরমোন, বা এগুলোর মেইন কাজ কি, এই যে স্পার্মাটোজেনেসিসের জন্য যে কোষগুলো সেগুলোকে প্রোটেকশন, নিউট্রিশন দেওয়া, তাই না? আর একটা জিনিস জানলাম যে ইন্টারস্টিশিয়াল স্পেসে কখনোই নালীর ভিতরে না, নালীর বাহিরে 2 নালী 4 নালী এতগুলো নালীর মধ্যখানে যে স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস টেস্টিসের, সেইখানে থাকে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিরিক। এইটা হচ্ছে টেস্টোস্টেরন সিক্রেট করে, যেইটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য দায়ী। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য দায়ী, বুঝা গেছে? আর স্পার্মাটোজেনেসিসটা হচ্ছে পুরুষের প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আমরা মনে হয় অনেক কিছুই বলে ফেলছি, এখন আমরা আস্তে আস্তে আরেকটু নিচে নামি। দেখো কি বলছে, তাহলে টেস্টিস বা সেমিনিফেরাস টিউবুলের কাজ কি? শুক্রাণু উৎপাদন করা শুক্রাশয়ের প্রধান কাজ আমরা জানি। আচ্ছা, সেমিনিফেরাস টিউবিউল স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, এই যে শুক্রাণু উৎপাদন করে, কিভাবে করে আমরা দেখে ফেলছি সেমিনিফেরাস টিউবুলের ভিতরে। তারপরে এই যে শুক্রাশয় লিরিক কোষ টেস্টোস্টেরন খনন করে, শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500টা শুক্রাণু তৈরি করতে পারে। এই তথ্যগুলো আমরা পড়ে রাখবো। ওকে, আচ্ছা এপিডিডাইমিসটা দেখো ভালোই পরিমাণ লম্বা, 4 to 6 মিটারের মতো। এটা কিন্তু সেন্টিমিটার না, 4 to 6 মিটার। এখানে দৈর্ঘ্য প্রস্থগুলো একটু ভালো করে মনে রাখা ট্রাই করবা, এটা তোমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না মুখস্থ করা, ঠিক আছে? তো এপিডিডাইমিসের লেন্থটা একটু পড়বা 4 to 6 মিটার। আমি এক নজরে একটু লেন্থগুলো একবার বলে যাই। তারপরে ভাস ডিফারেন্সের লেন্থটা একটু দেখো, এটাতে এতটা ইম্পর্টেন্ট না, তাও দেখতে পারো। দেখো সেটা ছিল এপিডিডাইমিস ছিল 4 to 6 মিটার, আর এটা হলো 4 to 6 মিটারও না, 40 থেকে 50 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এটা এত ইম্পর্টেন্ট না। সেমিনাল ভেসিকলও লাগবে না, ক্ষেপণ নালীটা লাগবে। হ্যাঁ, ক্ষেপণ নালীটা হচ্ছে 19 মিলিমিটার। কত? 19 মিলিমিটার। ওকে, আবার মূত্রনালী কিন্তু অনেক লম্বা, প্রায় 19 থেকে 20, এখানে শুধু 20 লিখছে, 20 সেন্টিমিটার। লক্ষণীয় বিষয়, এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার। ইজাকুলেটরি ডাক্ট কিন্তু অত বড় না, অনেক ছোট, তাইলে মাথায় রাখবা এটা হচ্ছে 19 মিলিমিটার আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, দুইটা তো ভ্যাস লাগানো যাবে না। আর এপিডিডাইমিস আরো বড়, 4 to 6 মিটার। বুঝতেছো? বেসিক্যালি 4 to 6 মিটার, এটা অনেক পেঁচানো অবস্থা থাকে, যার কারণে অত বোঝা যায় না। তো এই হলো ঘটনা আর কি, নাইলে এত বড় তো থাকে না ওই জায়গায়। 4 to 6 মিটার বলছে, বাপরে বাপ কত বড়। এই যে অত্যন্ত পেঁচানো, এই নালীটা আসলে এখানে অনেক পেঁচানো অবস্থা থাকে এপিডিডাইমিস, যার কারণে এটা রিয়েলাইজ আমরা করি না যে এটা এত লম্বা। আচ্ছা, তারপরে আসো কোথায় দাঁড়াও, কোথায় 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 এপিডিডাইমিসটা, এই যে এখানে দেখাই। এপিডিডাইমিসে ধরো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড, এখান থেকে এতটুকু পুরাটা হচ্ছে ধরো বডি, ধরো এতটুকু অংশ হচ্ছে টেইল, ঠিক আছে? ধরো ধরো এতটুকু অংশ হচ্ছে, এতটুকু অংশ হচ্ছে টেইল। হ্যাঁ, এরপর থেকে আস্তে আস্তে কি শুরু হয়ে গেছে? ভাস ডিফারেন্স শুরু হয়ে গেছে, বুঝছো? এরপরে এই যে এখান থেকে শুরু হয়ে গেছে ভাস ডিফারেন্স শুরু হয়ে গেছে। ওকে, তাহলে তিনটা অংশ, হেড, বডি এবং টেইল। ওকে, হেড, বডি এবং টেইল। আচ্ছা, হেড, বডি, টেইল বা লেজ, আরও অপর নাম আছে ক্যাপুট, মানেও মস্তক, দেহ মানে আচ্ছা দেহ বা মধ্য এপিডিডাইমিস, তারপর হচ্ছে কর্ডা, কর্ডা মানে হচ্ছে লেজ। মনে রাখবা এপিডিডাইমিসে কিন্তু শুক্রাণু তৈরি হওয়ার পরে এপিডিডাইমিসে হচ্ছে শুক্রাণুগুলো সাময়িকভাবে জমা থাকে। এই যে যতক্ষণ পর্যন্ত বের হচ্ছে না বডি থেকে, ততক্ষণ পর্যন্ত কোথায় আসলে জমা থাকে? এপিডিডাইমিসে জমা থাকে। আরও যদি স্পেসিফিক বলতে হয়, এপিডিডাইমিসের টেইলে আসলে জমা থাকে, একটু লিখে রাখতে পারো। তোমাদের বই অনুযায়ী কি কাজ লিখছে? তোমাদের বই অনুযায়ী কাজ লিখছে হচ্ছে এপিডিডাইমিস কিছু না,
শুক্রাণু থেকে কিছু তরল অসার পদার্থ, তরল কঠিন অসার পদার্থকে আলাদা করে শুক্রাণুর নিষেক ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে এগুলোকে সতেজ রাখে। অর্থাৎ আমি যদি বলি যে এখানে আসলে টেস্টিসগুলো কি সাময়িকভাবে সঞ্চিত করে রাখে, জমা থাকে, তাহলে এখানে যেহেতু শুক্রাণুগুলো জমা থাকবে, এমনি এমনি তো থাকবে না, বসে বসে থাকবে না, এত আইডিয়ালি তারা বসে থাকবে না, মানে লেজিভাবে বসে থাকবে না, সেখানে অনেক কাজ হবে। ওই শুক্রাণুগুলোকে আরও অ্যাক্টিভ করবে, নিষেক ক্ষমতা বাড়াবে। কেমনে? সেখান থেকে কঠিন তরল অসার পদার্থগুলোকে বের করে দিয়ে তাকে আরও অ্যাক্টিভ করবে, অর্থাৎ নিষেক ক্ষমতা বাড়াবে, প্লাস তার পুষ্টি দিতে হবে না, তাকে পুষ্টি দিয়ে দিয়ে তাকে সতেজ রাখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এই কাজগুলোই এপিডিডাইমিস করে থাকে, মনে থাকবে আশা করি। ভাস্ট ডিফারেন্স নিয়ে তেমন কিছু পড়ার নাই, এটার কাজটা পড়ো। এটার কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত স্পার্মটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া। ঠিক আছে? ভাস্ট ডিফারেন্সের কাজ হচ্ছে এই যে দেখো লম্বা একটা ভাস্ট ডিফারেন্স, এখানে ছবিতে দেখো, ছবি কই, দূর ছবি কই, এই যে ভাস্ট ডিফারেন্সটা কোথায় দেখো, এই যে এপিডেমিক শেষ হয়েছে এখান থেকে, এই যে ভাস্ট ডিফারেন্স। সো দেখো, ধরো তুমি কাজ করতেছো, এখন হচ্ছে তোমার দ্রুত স্পার্ম বের হয়ে যাওয়া দরকার, হু করে স্পার্মগুলোকে দ্রুত পরিবহন করা হচ্ছে তার কাজ, আর কিচ্ছু না। এই যে এইটা কি সেমিনাল ভেসিকল, এইটা কি সেমিনাল ভেসিকল এসে মিলিত হয়েছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, খুবই ছোট ইজাকুলেটরি ডাক্ট, 4 to 6 সেন্টিমিটার না কি বলছে দেখো, মিলিমিটার বলছে না, 19 মিলিমিটার বলছে, খুবই ছোট, 19 মিলিমিটার বলছে হচ্ছে কি ইজাকুলেটরি ডাক্ট, খুবই ছোট। এই ইজাকুলেটরি ডাক্ট কার সাথে মিলিত হয়ে গেছে দেখো, এই যে খুবই ছোট একটা ইজাকুলেটরি ডাক্ট, খুবই ছোট ইজাকুলেটরি ডাক্ট কার সাথে মিলিত হয়েছে, ইউরেথ্রার সাথে মিলিত হয়েছে, যেটা প্রায় কত মিলিমিটার লম্বা, মিলিমিটার না, এটা প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, আর এইটা হচ্ছে মাত্র 19 মিলিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, আবার এই ইউরেথ্রার চারপাশে কে আছে, এই ইউরেথ্রাতে কে আসছে, কাউপারের গ্রন্থি এসে সিক্রেশন দিছে। আবার এই ইউরেথ্রার চারপাশে কে আছে, প্রোস্টেট গ্রন্থি আছে। এই ছবিটা খুব ভালো করে শিখবা। যদি কোনো কারণে পুরুষ প্রজনন তন্ত্রসমূহের কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন বা কিছু আছে, এই ছবিটা যে একটু ভালো করে এঁকে দিয়ে আসতে পারবা, টিচার ইমপ্রেসড হবে। এই ছবিটাই হচ্ছে মানে সিম্পলিস্টিক এবং বুঝে আসার মতো ছবি। ওকে, তাহলে সবুজ কালারের প্রোস্টেট গ্ল্যান্ড, তারপরে হচ্ছে কাউপারের গ্রন্থি, এটাও এসে ইউরেথ্রাতে মিলিত হয়েছে, এই আর কি। এখন আমরা দেখি কি নিয়ে পড়া যায়। আমার আসলে শরীরটা খুব খারাপ লাগতেছে আজকে, বুঝছো, অনেক ক্লাস নিছি, তোমাদের মানে তোমাদের ক্লাস না, তোমাদের ক্লাস ছাড়াও আবার হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্লাসগুলো নেওয়া লাগতেছে। সো আলটিমেটলি শরীর অত্যন্ত খারাপ, তাও আমি এর মধ্যে ক্লাস নিয়ে তোমাদের পড়াটা আগানোর ট্রাই করতেছি আর কি, বুঝছো। আচ্ছা, সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে কি বলছে, শুক্রাণুগুলোকে ধারণ করার জন্য ওই যে সেমিনাল ফ্লুইড বা সেমিনাল তরল ক্ষরণ করে, যার 70% হচ্ছে বীর্য বা সিমেন্ট গঠন করে। আচ্ছা, এটার কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করা। তাহলে বুঝতে পারছো, সেমিনাল ফ্লুইডের কাজ হচ্ছে জাস্ট নিউট্রিশন। আচ্ছা, তারপরে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট অনেক ছোট। আচ্ছা, যা জানলাম এটাই এনাফ। সেমিনাল ভেসিকলের ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রাতে পৌঁছায় দেয়। আচ্ছা, ভালো কথা, দেখলেই বোঝা যায়। এখন আসি বহিঃ যৌনাঙ্গ বা এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়া কয়টা? শুধু আছে দুইটা এখানে, পুরুষের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে স্ক্রোটাম, একটা হচ্ছে শিশ্ন। তার মানে আমরা মনে রাখতে হবে যে আমরা এখানে যে 7 আপ পড়ছিলাম, তার সাথে 3টা জিনিস অ্যাড করছিলাম, প্লাস আরও কিছু জিনিস অ্যাড হবে, প্লাস বহিঃ জননাঙ্গ, এটাও আমাদের এখানে আসবে। বহিঃ জননাঙ্গ কোনটা কোনটা? তোমার স্ক্রোটাম এবং পেনিস, যদি এখানে চলে আসছে তাও আমি আবার লিখতেছি পেনিস। ঠিক আছে, ওই জায়গায় সেম কাজটা হবে, আমরা পরের ক্লাসে পড়বো। স্ক্রোটাম কি করতেছে? শুক্রাণু উৎপাদনের জন্য অনুকূল তাপমাত্রা রক্ষা করে। আচ্ছা, বলছিলাম ব্যাপারটা, এই যে এখানে দেখবা শুক্রাশয় কেন বহি উদরীয় অঙ্গ, এটা তোমার একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতেই পারে, কারণ এতে দেহের স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা কম তাপমাত্রা থাকে, সেখানে শুক্রাণু সৃষ্টি হতে সুবিধা হয়। বুঝছো? আচ্ছা,
স্ক্রোটাম। এবার আসো পেনিস। পেনিসের তিনটা অংশ, একটা হচ্ছে শিশ্নমূল রুট, একটা হচ্ছে শিশ্নদেহ বা শাফট, আর একটা হচ্ছে শিশ্নমুণ্ড বা গ্লান্স পেনিস। কি নাম! শিশ্নমূল, শিশ্নদেহ, শিশ্নমুণ্ড। আরে ভাই রে ভাই, বাংলা নাম এত 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 বিদঘুটে কেন? আচ্ছা, ভালো কথা। তাহলে আমি বলছিলাম যে শিশ্নদেহ বা শাফটের মধ্যে আমার আসলে দুই ধরনের ইরেকটাইল টিস্যু বা ওই যে বেলুন থাকে, যেগুলোর মধ্যে ব্লাড ফ্লো বেড়ে গেলে পেনিসটা শক্ত হয়ে দাঁড়ায় যায়। আচ্ছা, দুইটা ইরেকটাইল টিস্যুর নাম জানতে হবে, কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিওসাম। এটা যখন 0 হয় তখনই শিশ্ন প্রসারিত হয়। ওকে। আচ্ছা, জনন গ্রন্থি। জনন গ্রন্থি দুই ধরনের, একটা হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড আর একটা হচ্ছে কাউপারের গ্রন্থি। কাউপারের গ্রন্থির একটা অপর নাম আছে, সেটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, মনে রাখতে হবে। প্রোস্টেটেড গ্ল্যান্ডের ক্ষরণ হচ্ছে মূলত একটা ক্ষারীয় তরল। মূলত কি? একটা ক্ষারীয় তরল। তাহলে ক্ষারীয় তরল নিশ্চিত হলে কি হবে? বীর্যের পরিমাণটা বেড়ে যাবে। পাশাপাশি এটার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে যোনির ভিতরে থাকে হচ্ছে অ্যাসিডিক পিএইচ। এই অ্যাসিডিক পিএইচটাকে প্রশমন করে শুক্রাণুগুলোকে বেঁচে থাকতে সে সহায়তা করে। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তার তরলটা ক্ষারীয় তরল এবং সেইটা তোমার ভ্যাজাইনার যে অ্যাসিডিক পিএইচ সেটাকে ট্যাকেল করতে শুক্রাণুগুলোকে সাহায্য করে। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপারের গ্রন্থি থেকে মূলত মিউকাস বা পিচ্ছিল পদার্থ নিশ্চিত হয়, যেটা যোনিপথকে পিচ্ছিল করে রাখে। আচ্ছা, এই হলো মোটামুটি পুরুষ জননাঙ্গ নিয়ে কথাবার্তা। আর আমরা এখানে পেনিসের অংশ দেখছিলাম, একটু এখানে মার্ক করে দেই। এইটা হচ্ছে তোমার রুট অফ দ্য পেনিস, যেটাকে বলছে শিশ্নমূল। আরে বাংলা রে, শিশ্নমূল। এইটাকে বলছে, বাকি এখান থেকে এটাকে বলছে পেনিসের শাফট বা দেহ বা বডি, মানে হচ্ছে শিশ্ন দেহ। আর এটাকে বলছে কি? শিশ্নমুণ্ড। শিশ্নমুণ্ড। এই শিশ্নমুণ্ডর উপরে কি থাকে? প্রিপিউস একটা চামড়া থাকে, এটাই কেটে ফেলে খতনার সময়, তাই না? এগুলোই বলছিলাম। অলরাইট, সো আমাদের আজকের ক্লাসে কম কিছু পড়া হয় নাই। নিজ দায়িত্বে একটু পুরুষ প্রজননতন্ত্রে হরমোনাল ক্লিয়াটা একবার রিডিং দিয়ে নিও। আমি না হয় সেকেন্ড ক্লাসে একটু যখন আলোচনা করবো এটা একটু এটা বলে তারপরে স্ত্রী জননাঙ্গে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। আমি আর আপাতত আজকে আর পড়াতে যাচ্ছি না, শরীরটা খুবই খারাপ, দেখা যাবে আমি খুব বাজে ক্লাস নিব। তার থেকে ভালো আস্তে আস্তে সুন্দর মতো ক্লাস পরেরটা নিই, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র কভার করা ট্রাই করছি। সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ স্ত্রী জননাঙ্গ কভার করব, আর থার্ড ক্লাসে চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।